এই যে পিচ্চি, তুমি কি ভেবেছো এই বিয়েটা করে তুমি আমার সব সম্পত্তি আর আমাকে কিনে নিয়েছো? আমি তো এমন কিছুই ভাবিনি। তাহলে এত শান্ত হয়ে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি জানো না আমি তোমার চেয়ে 9 বছরের বড়? হুম, সব জানি। তোমার কি একটু লজ্জা করলো না আমার বাবার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে বিয়ে করতে? আমি কোনো সুযোগ নেইনি, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। পরিস্থিতি? হ্যাঁ, কিসের পরিস্থিতি? রিয়াজ যখন আমাকে ব্ল্যাকমেল করেছিল তখন তোমরাই তো সুযোগ বুঝে আমার বাবার কাছে শর্ত রাখলে যে আমাকে বিয়ে করলে তবেই তোমরা রিয়াদের হাত থেকে আমাকে বাঁচাবে। রিয়াদ ভাইয়ের ব্যাপারটা আপনি যতটা সহজ ভাবছেন ততটা সহজ নয়। তবে আমি আপনাকে কোনো কৈফিয়ত দিতে চাই না। আপনি রেগে আছেন, আপনার রাগ হওয়াটাই স্বাভাবিক। স্বাভাবিক? তুমি আমাকে স্বাভাবিক বলছো? তুমি কি ভেবেছো আজ বাসর রাতে আমি তোমার সাথে ওইসব ন্যাকামি করব? তুমি আমার স্বামী, তুমি তো একটা বাচ্চা। বয়স দিয়ে কি সব কিছু মাপা যায়? চুপ করো একদম। তুমি আমাকে চেনো? তুমি জানো আমি কে? আমি তানিশা মির্জা, একটা কর্পোরেট এম্পায়ারের লিডার। আর তুমি, তুমি তো একটা রাস্তার ছেলে যার বাবার টাকার লোভে নিজের ছেলেকে বিক্রি করে দিয়েছে। তানিশার কথায় আরিয়ানের বুকের ভেতরটা হঠাৎ করে মোচড় দিয়ে ওঠে, কিন্তু সে তার মুখের সেই স্নিগ্ধ মুচকি হাসিটা একটুও ম্লান হতে দেয় না। সে ধীরে ধীরে তানিশার দিকে ঘুরে দাঁড়ায়। আরিয়ানের চোখের দিকে তাকিয়ে তানিশা হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য থমকে যায়। সেই চোখে কোনো রাগ নেই, আছে এক অদ্ভুত নীরব সমুদ্র। আপনি ঠিকই বলেছেন, আমার বাবা আমাকে বিক্রি করেছেন, কিন্তু আমি তো নিজের ইচ্ছায় বিক্রি হইনি। তুমি যদি লোভী নাই হতে তাহলে এই বিয়েতে রাজি হতে না। সব বিয়ের পেছনে লোভ থাকে না ম্যাম। কিছু বিয়ের পেছনে থাকে বাধ্যবাধকতা, আর কিছু বিয়ের পেছনে থাকে এমন কিছু কারণ যা বাইরে থেকে দেখা যায় না। আমাকে ম্যাম ডাকার কোনো দরকার নেই। আর শোনো, তুমি এই বিছানায় ঘুমাবে না, ওই সোফায় গিয়ে ঘুমাও। আমার তোমার মতো একটা পিচ্চি ছেলের ছোঁয়াও সহ্য হবে না। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আপনার স্বামী হয়েছি ঠিকই, কিন্তু আপনার সম্মানের ওপর কখনো অধিকার ফলাতে আসবো না। আপনার শরীর বা আপনার সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। যাও এখান থেকে, সোফায় গিয়ে ঘুমাও। আরিয়ান কোনো প্রতিবাদ করে না। সে সোফার দিকে এগিয়ে যায়, কিন্তু সোফাটা ছোট হওয়ায় সেখানে তার লম্বা শরীরটা ঠিকমতো আটছে না। সে সোফা থেকে একটা পাতলা চাদর নিয়ে সোজা ফ্লোরে বিছিয়ে দেয়, তারপর ফ্লোরেই শুয়ে পড়ে। তানিশা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তানিশা বলে ওঠে, তুমি ফ্লোরে শুয়ে পড়লে কেন? সোফায় জায়গা হচ্ছে না, ফ্লোরেই আমার অভ্যাস আছে। আপনি নিশ্চিন্তে ঘুমান। তুমি কি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছো? তুমি ফ্লোরে শুয়ে থাকবে আর কাল সকালে আমার বাবা মা এসে আমাকে বকা দেবে, তাই তো? আমি কাল সকালে ওঠার আগেই ফ্লোর থেকে উঠে পড়ব। কেউ কিছু জানবে না। আপনি অনেক ক্লান্ত, দয়া করে এবার একটু ঘুমান। তুমি কি ভেবেছো আমি তোমার এই নীরবতার নাটকে গলে যাব? আমি কোনো নাটক করছি না, আমার সত্যি ফ্লোরে ঘুমানোর অভ্যাস আছে। তানিশা আর কিছু বলতে পারে না। তার বুকের ভেতর অদ্ভুত এক অস্থিরতা কাজ করতে শুরু করে। সে বিছানায় গিয়ে শুয়ে পড়ে, কিন্তু তার চোখে ঘুম আসে না। বারবার তার চোখ ফ্লোরে শুয়ে থাকা আরিয়ানের দিকে চলে যায়। ছেলেটা এত শান্ত কেন? তার কথা একটুও তো রাগলো না। তানিশার ভেতরে এক অদ্ভুত অপরাধ বোধের জন্ম নিতে থাকে, কিন্তু তার ইগো তাকে সেটা স্বীকার করতে দেয় না। রাত গভীর হতে থাকে। হঠাৎ ফ্লোর থেকে আরিয়ানের কাশির শব্দ ভেসে আসে। ফ্লোরটা বেশ ঠান্ডা। তানিশা উঠে বসে। হাই ছেলে, তোমার কি খুব ঠান্ডা লাগছে? না, ঠিক আছে, আপনি ঘুমান। মিথ্যা বলবে না, তুমি কাঁপছো। উঠে আসো, বিছানার ওই পাশে গিয়ে ঘুমাও। আরিয়ান চোখ খুলে তানিশার দিকে তাকায়। তার ঠোঁটে আবার সেই মিষ্টি হাসি। আপনার তো আমার ছোঁয়া সহ্য হবে না। আমি এখানেই ঠিক আছি। বেশি কথা বলো না, আমি যা বলছি তাই করো। তুমি কাল সকালে অসুস্থ হয়ে পড়লে সবাই আমাকেই দোষ দেবে। উঠে আসো বলছি। আচ্ছা, আসছি। আরিয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সে বিছানার এক কোণে একেবারে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। তানিশা তার দিকে পেছন ফিরে শুয়ে থাকে। দুজনের মাঝে অনেকটা দূরত্ব, কিন্তু নীরবতার মধ্যে এক অদ্ভুত টান কাজ করতে থাকে। তানিশার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সে রিয়াদের দেওয়া ধোঁকা
আর এই জোরপূর্বক বিয়ের কারণে ভেতর থেকে পুরো ভেঙে পড়েছে। তার নীরব কান্নার শব্দ আরিয়ানের কানে পৌঁছায়। আরিয়ান চোখ খোলে। সে বুঝতে পারে তানিশা কাঁদছে। আরিয়ানের বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। সে আস্তে করে বলে, আপনি কাঁদছেন? না, তুমি ঘুমাও। মানুষ যখন খুব কাঁদে তখন তার ভেতরের কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে যায়, কিন্তু আপনার কষ্টগুলো তো আপনার ভেতরেই জমে আছে। তুমি কি সাইকোলজিস্ট হয়ে গেছো? আমাকে জ্ঞান দিতে আসবে না। জ্ঞান দিচ্ছি না, শুধু বলছি আপনি চাইলে আমাকে আপনার বন্ধু ভাবতে পারেন। স্বামী না হোক, অন্তত এমন একজন যাকে আপনি নিজের মনের কথাগুলো বলতে পারেন। আমার কোনো বন্ধুর দরকার নেই। আর তুমি তো আমার শত্রুপক্ষের লোক। তোমার বাবা তো আমাকে বিক্রি করার জন্য কম চেষ্টা করেনি। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে। সে জানে তানিশার রাগ তার বাবার উপর, কিন্তু সেই রাগের আগুন তাকেও পুড়িয়ে মারছে। আরিয়ান আস্তে করে তানিশার দিকে ঘুরে সই। আমার বাবা আপনাকে বিক্রি করতে চেয়েছিল ঠিকই, কিন্তু আমি তো সেটা হতে দেইনি। মানে কি বলতে চাও তুমি? রিয়াদ ভাই যখন আপনার কোম্পানির ওই গোপন ফাইলটা নিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করছিল, তখন সেই ফাইলটা আমি চুরি করে আপনার বাবার কাছে পৌঁছে দিয়েছিলাম। তুমি রিয়াদের কাছ থেকে ফাইল চুরি করেছিলে, কিন্তু কেন? তুমি তোকে সাহায্য করছিলে। আমি রিয়াদ ভাইকে সাহায্য করিনি, আমি শুধু আপনার সম্মান বাঁচাতে চেয়েছিলাম। কারণ কারণ আমি জানি একটা মেয়ের সম্মান চলে গেলে তার কেমন লাগে। তুমি জানো? কিভাবে জানো? আমার নিজের মায়ের সাথে এমনটাই হয়েছিল। আরিয়ানের গলার স্বর হঠাৎ করে খুব ভারী হয়ে যায়। তার চোখের কোণে জল জমে ওঠে, কিন্তু সে খুব দ্রুত চোখের পাতা ফেলে সেটা লুকিয়ে ফেলে। তানিশা বাকরুদ্ধ হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে থাকে। যে ছেলেটিকে সে এতক্ষণ ধরে অপমান করছিল, তার ভিতরে এত গভীর একটা ক্ষত লুকিয়ে আছে সে বুঝতেই পারেনি। তানিশার হাতটা অজান্তে আরিয়ানের দিকে এগিয়ে যায়, কিন্তু আবার থেমে যায়। তোমার মা, তিনি কোথায় এখন? জানি না, আমি যখন খুব ছোট তখন তিনি আমাদেরকে ছেড়ে চলে যান। সমাজ তাকে খারাপ বলেছিল, আমার বাবা তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। তোমার সৎমা তোমাকে ভালোবাসে না? ভালোবাসার সংজ্ঞাটা আমার কাছে একটু অন্যরকম। তিনি আমাকে শাসন করেন, অবহেলা করেন। তবে এসব কথা এখন থাক। আপনার মন খারাপ, আপনি ঘুমানোর চেষ্টা করুন। তানিশার বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যায়। এই 19 বছরের একটা ছেলে এত কষ্ট নিয়ে কিভাবে এত শান্তভাবে কথা বলছে। তানিশার চোখের জল এবার আর বাধা মানে না। সে হু হু করে কেঁদে ওঠে। আরিয়ান ঘাবড়ে যায়। সে উঠে বসে। ম্যাম, কি হলো? আপনি কাঁদছেন কেন? আমার কথায় কি কষ্ট পেয়েছেন? আমি সরি। আমাকে ম্যাম ডাকবে না। আমার নাম তানিশা। আচ্ছা তানিশা, আপনি কাঁদবেন না প্লিজ। আপনার কান্না দেখলে আমার আমার কেমন যেন লাগে। তানিশা হঠাৎ করে উঠে বসে আরিয়ানকে জড়িয়ে ধরে। আরিয়ান পুরো জমে যায়। তার শ্বাস আটকে যাওয়ার উপক্রম হয়। তানিশা আরিয়ানের বুকে মাথা রেখে বাচ্চাদের মতো করে কাঁদতে থাকে। আরিয়ান বুঝতে পারে না সে কি করবে। তার হাত দুটো শূন্যে ভাসতে থাকে। কিছুক্ষণ পর সে খুব সাবধানে তার একটা হাত তানিশার মাথার উপর রাখে। শান্ত হন, আমি আছি তো। কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমি রিয়াদকে আপনার ছায়াও ছুতে দেব না। সবাই আমাকে ধোঁকা দিয়েছে আরিয়ান। রিয়াদ আমাকে ভালোবাসার নাম করে আমার কোম্পানির ডিল চুরি করতে চেয়েছিল। আমার চাচা ওর সাথে হাত মিলিয়েছে। আমি কাকে বিশ্বাস করব? কাউকে বিশ্বাস করতে হবে না, আপনি শুধু নিজের উপর বিশ্বাস রাখুন। আর এই পিচ্চি ছেলেটার উপর একটু ভরসা করে দেখুন। আমি কথা দিচ্ছি, আপনার বিশ্বাস আমি কখনো ভাঙব না। তানিশা আরিয়ানের বুক থেকে মাথা তুলে তার চোখের দিকে তাকায়। আরিয়ানের চোখে এক অদ্ভুত সততা আর মায়া। তানিশা বুঝতে পারে এই ছেলেটা আর 10টা সাধারণ ছেলের মতো নয়। এর ভেতরে এক বিশাল পাহাড় লুকিয়ে আছে, যা সহজে টলে না। তানিশা চোখের জল মুছে একটু দূরে সরে বসে। তুমি সত্যি একটা ডেভিল। এত শান্তভাবে কথা বলে মানুষের মন গলাতে পারো। আমি ডেভিল? আপনি তো আমাকে মাত্রই পিচ্চি বললেন। পিচ্চি তো বটেই, 19 বছরের একটা বাচ্চা, কিন্তু কথা বলে একদম বুড়োদের মতো। সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় তানিশা। বয়স দিয়ে কখনো মানুষের অভিজ্ঞতা মাপা যায় না।
তানিশা একটা দীর্ঘশ্বাস ফেলে আবার শুয়ে পড়ে। এবার তার বুকের ভেতরের ভারটা অনেকটা হালকা লাগছে। আরিয়ানও শুয়ে পড়ে। দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। কেউ কোনো কথা বলে না, কিন্তু তাদের এই নীরবতার মাঝে তৈরি হতে থাকে এক নতুন সম্পর্কের বুনন। সকালের স্নিগ্ধ আলো ঘরে প্রবেশ করে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হয়। আপু, ও আপু, দরজা খোল। তানিশা ধরফর করে উঠে বসে। আরিয়ানও উঠে পড়ে। তানিশা ঘাবড়ে গিয়ে বলে, স্নেহা এসেছো? ও যদি দেখে আমরা এভাবে এক বিছানায় শুয়ে আছি তাহলে তো সারা বাড়ি মাথায় তুলবে। আরে আপনি ঘাবড়াচ্ছেন কেন? আমরা তো স্বামী স্ত্রী, এক বিছানায় শোয়াটাই তো স্বাভাবিক। তুমি চুপ করো তো, ওকে আমি কি বলবো? আমাকে বলতে দিন। আরিয়ান গিয়ে দরজা খুলে। স্নেহা ভিতরে উকি দিয়ে মিষ্টি হেসে বলে, গুড মর্নিং দোলা ভাই। বাসরাত কেমন কাটলো? আপু কি তোমাকে খুব জ্বালিয়েছে? গুড মর্নিং শালিকা সাহেবা। জ্বালানোর কথা আর বলো না। তোমার আপু তো কাল রাতে আমাকে... একদম বাজে কথা বলবি না স্নেহা, ও কিচ্ছু জানে না। তুই সকালে সকালে কি জন্য এসেছিস বল? মা তোমাদের নিচে ডাকছে। রফিক চাচা আর সালমা চাচি এসেছে। ওনাদের মুখ দেখে মনে হচ্ছে সকালে করলা ভাজি দিয়ে ভাত খেয়েছে। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো। স্নেহা চলে গেলে তানিশা আরিয়ানের মুখ থেকে হাত সরিয়ে নেয়। তার মুখে এক অজানা আশঙ্কার ছায়া। রফিক চাচা এত সকালে কেন এসেছে? নিশ্চয়ই কোনো নতুন ঝামেলা পাকানোর জন্য। আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। আপনি রেডি হয়ে নিন, আমি ফ্রেশ হয়ে আসছি। আরিয়ান ওয়াশরুমে ঢুকে যায়। তানিশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায়। কাল রাতে সে ভয় আর শূন্যতা আজ আর নেই। তার বদলে সেখানে জায়গা করে নিয়েছে এক নতুন আত্মবিশ্বাস। আর সে আত্মবিশ্বাসের কারণ হলো এই 19 বছরের পিচ্চি ডেভিল ছেলেটা। সকালে স্নিগ্ধ রোদ এসে পড়েছে মির্জা ভিলার বিশাল ডাইনিং স্পেসে। টেবিল জুড়ে থরে থরে সাজানো রাজকীয় সব খাবার। মির্জা সাহেব খবরের কাগজ পড়ছেন। দিলারা বেগম কফি খাচ্ছেন। রফিক আর সালমা একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হাসছেন। এমন সময় সিঁড়ি দিয়ে তানিশা আর আরিয়ান নিচে নেমে আসে। তানিশার পরনে একটা দারুণ সুন্দর শাড়ি, আর আরিয়ানের পরনে সাধারণ একটা শার্ট আর জিন্স। আরিয়ানকে দেখে রফিক মিটিমিটি হেসে বলে ওঠে, আরে এই যে আমাদের বাড়ির নতুন পিচ্চি জামাই, তা রাতে ঘুম ভালো হয়েছে তো বাবা? নাকি মাঝরাতে মায়ের কথা মনে করে কেঁদে ভাসিয়েছো? রফিকের কথায় সালমা শব্দ করে হেসে ওঠে। মির্জা সাহেব খবরের কাগজ থেকে মুখ না তুলেই একটা দীর্ঘশ্বাস ছাড়েন। তানিশার মুখটার আগে লাল হয়ে যায়। সে কিছু বলতে যাবে, তার আগে আরিয়ান খুব শান্ত গলায় মুচকি হেসে বলে, আলহামদুলিল্লাহ। খুব ভালো হয়েছে চাচা। আপনাদের এই বাড়ির ফ্লোরটা বেশ ঠান্ডা। আমার তো মনে হয়নি আমি নতুন কোনো জায়গায় ঘুমিয়েছি। ফ্লোর? তুমি ফ্লোরে ঘুমিয়েছো কেন? ও, বুঝতে পেরেছি। বসে ফ্লোরে ঘুমানো অভ্যাস তো, তাই এত দামি বিছানা পিঠ ব্যথায় টিকতে পারোনি। তাই তানিশা, তুই ওকে অন্তত সোফাটায় শুতে দিতে পারতে। চাচি, আপনার কথার একটা লিমিট থাকা উচিত। ও আমার স্বামী, এই বাড়ির জামাই। ওকে অপমান করার কোনো অধিকার আপনার নেই। তানিশা, তুই বড়দের মুখে মুখে তর্ক করছিস কেন? তোর চাচি তো ভুল কিছু বলেনি। আর ওই ছেলের ফ্যামিলি তোর টাকার জন্যই ওকে এখানে পাঠিয়েছে। ওর বাবা তো স্পষ্ট বলে দিয়েছে মাসে মাসে টাকা দিলে ছেলের সাথে তাদের আর কোনো সম্পর্ক নেই। দিলারা বেগমের কথায় আরিয়ানের বুকের ভেতরটা যেন কেউ ধারালো ছুরি দিয়ে ছিঁড়ে দেয়। নিজের বাবার এমন লোভী রূপ সবার সামনে এভাবে উঠে আসে তার খুব কষ্ট হয়, কিন্তু সে তার মুখের হাসিটা একটুও ম্লান হতে দেয় না। সে ধীর পায়ে টেবিলের কাছে এসে একটা চেয়ার টেনে বসে। তানিশা আরিয়ানের দিকে তাকিয়ে দেখে ছেলেটার চোখে কোনো রাগ নেই, কিন্তু একটা চাপা কষ্ট আছে। তানিশার বুকটা কেমন যেন খা খা করে ওঠে। শাশুড়ি আম্মা ঠিকই বলেছেন। আমার বাবা টাকার কাছে আমাকে বিক্রি করে দিয়েছেন, কিন্তু আপনারা তো আর আমাকে কিনে নেননি। আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন, তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। তোমার এই সাধু সাজার নাটক আমার মোটেও পছন্দ হচ্ছে না আরিয়ান। আমি শুধু আমার মেয়ে জেদ আর রিয়াদের ব্ল্যাকমেলের হাত থেকে বাঁচার জন্য এই বিয়েতে রাজি হয়েছি। তুমি যেন কখনো ভেবো না তুমি এই মির্জা কোম্পানির কানা করিও পাবে। হ্যাঁ, আমি তো কাদা করেও চাইনি বাবা। আমি শুধু
আপনার মেয়ের সম্মান বাঁচাতে চেয়েছিলাম। আর আপনি নিশ্চিন্ত থাকুন, আমার পড়ালেখা শেষ হলে আমি নিজের পায়ে দাঁড়াবো। আপনাদের এক পয়সাও আমার লাগবে না। হ্যাঁ হ্যাঁ, শুনলেন ভাইজান? 19 বছরের একটা বাচ্চা ছেলে, যার কলেজের বেতন দেওয়ার মুরুদ নেই, সে নাকি নিজের পায়ে দাঁড়াবে। আরে বাবা, তুমি তো এখন তানিশার টাকায় খাবে, তানিশার টাকায় পড়বে। তুমি তো একটা ঘর জামাই। রফিকের কথা শেষ হওয়ার আগেই তানিশা সজোরে টেবিলের উপর হাত দিয়ে বাড়ি মারে। টেবিলে থাকা প্লেট আর গ্লাসগুলো ঝনঝন করে ওঠে। রফিক চমকে তানিশার দিকে তাকায়। এনাফ! অনেকক্ষণ ধরে আমি সবার কথা সহ্য করছি। আরিয়ান আমার স্বামী, ওর দায়িত্ব আমার। আমি ওকে টাকা দেব নাকি ও নিজে আয় করবে সেটা আমাদের পার্সোনাল ব্যাপার। চাচা, আপনি দয়া করে আপনি নিজের চরকায় তেল দিন। দেখছো ভাইজান, একটা রাস্তার ছেলের জন্য তানিশা আমাদের কিভাবে অপমান করছে। কাল বিয়ে হয়েছে আর আজকের স্বামীকে মাথায় তুলে নাচ্ছে। আমি কাউকে মাথায় তুলছি না চাচি, আমি শুধু তানিশা কথা শেষ করতে পারে না। টেবিলের নিচে আরিয়ান খুব শক্ত করে তানিশার হাতটা চেপে ধরে। তানিশা চমকে আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান চোখের ইশারায় তাকে শান্ত হতে বলে। তানিশা বুঝতে পারে আরিয়ান চাইছে না তার জন্য তানিশা পরিবারের সাথে ঝগড়া করুক। আরিয়ানের এই নীরব আত্মত্যাগ তানিশার ভিতরের জমে থাকা পাথরটাকে গলিয়ে দিতে শুরু করে। তানিশা, তুমি বসে খাবারটা খেয়ে নাও। তোমার তো অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আর রহিম চাচা, আমাকে কি একটু চা দেওয়া যাবে? জি ছোট জামাইবাবু, আমি এখনই নিয়ে আসছি। রহিম চাচা আরিয়ানকে খুব স্নেহ করেন। তিনি তাড়াতাড়ি করে এক কাপ চা এনে আরিয়ানের সামনে রাখেন। আরিয়ান খুব তৃপ্তি নিয়ে চা খেতে শুরু করে, যেন এই বাড়িতে কিছুই হয়নি। তার এই নির্লিপ্ততা দেখে রফিক আর সালমার আগে গজগজ করতে করতে উঠে চলে যায়। মির্জা সাহেবও কোনো কথা না বলে উঠে চলে যান। ডাইনিং টেবিলে শুধু তানিশা আর আরিয়ান বসে থাকে। তানিশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। আপনি কাঁদছেন কেন? এই নিন, টিস্যু নিন। তুমি এত অপমান কিভাবে সহ্য করো আরিয়ান? ওরা তোমাকে এত কথা শোনালো, তুমি একটা কথার কড়া জবাব দিলে না। তোমার কি একটুও রাগ হয় না? রাগ করে কি হবে তানিশা? যাদের মন ছোট তাদের কথায় কষ্ট পেতে নেই। আর আমি যদি রেগে গিয়ে ওদের অপমান করি, তাহলে ওদের আর আমার মাঝে পার্থক্য কি রইল? কিন্তু আমি তো সহ্য করতে পারছি না। আমি তোমাকে জোর করে এই বিষাক্ত পরিবেশের মধ্যে নিয়ে এসেছি। আমার খুব অপরাধ বোধ হচ্ছে। আপনি কোনো অপরাধ করেননি, আর এই পরিবেশটাকে আমি বিষাক্ত মনে করি না। আপনি আছেন না আমার সাথে, আপনার ওইটুকু সমর্থনই তো আমার জন্য অনেক বড় ঢাল। আরিয়ানের কথায় তানিশার বুকের ভেতর এক অদ্ভুত শীতল হাওয়া বয়ে যায়। সে আরিয়ানের হাতটা নিজের দুই হাতের মাঝে শক্ত করে চেপে ধরে। তানিশার চোখের জলে আরিয়ানের হাত ভিজে যায়। আমি প্রমিস করছি আরিয়ান, আজ থেকে তোমাকে আর কেউ অপমান করবে না। আমি তোমার ঢাল হয়ে দাঁড়াবো। আমার পিচ্চি বউটা দেখি অনেক ইমোশনাল হয়ে গেছে। আচ্ছা, এবার চোখের পানি মুছুন, অফিসে যেতে হবে না? পিচ্চি বউ? আমি তোমার 9 বছরের বড় আরিয়ান। বয়স তো শুধু একটা সংখ্যা, মনের দিক থেকে তো আপনি এখনো ছোট্ট একটা বাচ্চা, যে একটু বকা দিলেই কেঁদে দেয়। তানিশা চোখের পানি মুছে আলতো করে হেসে ফেলে। আরিয়ানের কথায় সবসময় এমন একটা জাদুর পরশ থাকে, যা মুহূর্তেই মানুষের মন ভালো করে দেয়। সকালে নাস্তা শেষ করে তানিশা অফিসের জন্য রেডি হয়ে নিচে আসে। আরিয়ান তার জন্য গাড়ির দরজা খুলে দেয়। সাবধানে যাবেন, আর কোনো টেনশন করবেন না। আমি দুপুরে আপনার অফিসে আসব, একসাথে লাঞ্চ করব। তুমি কলেজ যাবে না? যাব, ক্লাস শেষ করেই সোজা আপনার অফিসে চলে আসব। আচ্ছা, সাবধানে এসো। তানিশার গাড়ি অফিসে পৌঁছানোর পর সে সোজা নিজের কেবিনে চলে যায়। কাজের প্রচুর চাপ, এর মধ্যে সুমি তানিশার বিয়ে একটা ফাইল নিয়ে ভেতরে আসে। ম্যাম, এই ফাইলটাতে আপনার সাইন লাগবে। আর বাইরে মিস্টার রিয়াদ এসেছেন, তিনি আপনার সাথে দেখা করতে চান। রিয়াদ? ওর সাহস কি করে হয় আমার অফিসে আসার? ওকে বলে দাও আমি কোনো কথা বলতে চাই না। তানিশার কথা শেষ করার আগেই রিয়াদ জোর করে কেবিনের ভেতরে ঢুকে পড়ে। তার মুখে একটা কুৎসিত হাসি। এত রাগ কেন ম্যাম? আমি তো শুধু নতুন বিবাহিত জীবনে শুভেচ্ছা জানাতে এসেছিলাম। সুমি, তুমি বাইরে যাও। আর রিয়াদ, তুমি ঠিক 2 মিনিটের মধ্যে আমার অফিস থেকে বের হবে,
নইলে আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হব। সুমি মাথা নিচু করে বাইরে চলে যায়। রিয়াদ দরজাটা ভিতর থেকে লক করে দেয়। তানিশা ঘাবড়ে যায়, কিন্তু বাইরে সেটা প্রকাশ করে না। সিকিউরিটি ডাকবে? ডাকো, কিন্তু তার আগে আমার কয়েকটা কথার জবাব দিয়ে যাও। তুমি ভেবেছো 19 বছরের একটা দুধের বাচ্চাকে বিয়ে করে তুমি আমার হাত থেকে বেঁচে যাবে? মুখ সামলে কথা বলো রিয়াদ। আরিয়ান আমার স্বামী, আর ওর সম্পর্কে একটা বাজে কথা বললে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। স্বামী? ছ্যা, ওই পিচ্ছি ছেলেটা তোমার স্বামী? ও তোমাকে কি সুখ দিবে তানিশা? ও তো নিজের প্যান্টের ফেল ঠিক মতো বাঁধতে পারে না। তুমি তো একটা পরিণত নারী। ওই বাচ্চার সাথে রাতে তোমার সময় কাটে কিভাবে? রিয়াদের এই নোংরা কথায় তানিশার মাথায় রাগ দপদপ করে ওঠে। সে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় রিয়াদের গালে। রিয়াদ থাপ্পড় খেয়ে হিংস্র হয়ে ওঠে। সে তানিশার 2 হাত শক্ত করে চেপে ধরে তাকে দেয়ালের সাথে চেপে ধরে। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তোলো? তুমি জানো না আমি কে? আমি চাইলে আজকেই তোমার ওই পিচ্ছি স্বামীকে রাস্তা থেকে গায়েব করে দিতে পারি। ছাড়ো আমাকে, জানোয়ার কোথাকার, আমাকে ছাড়ো। তানিশা প্রচন্ড ভয়ে কাঁপতে থাকে। সে নিজের সর্বশক্তি দিয়ে রিয়াদকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু রিয়াদের গায়ে জোরের কাছে সে পেরে ওঠে না। রিয়াদ তানিশার মুখের খুব কাছে এসে নোংরাভাবে হাসতে থাকে। ঠিক সেই মুহূর্তেই কেবিনের দরজা সজোরে লাথি মেরে ভেঙে ফেলা হয়। রিয়াদ চমকে পেছনে তাকায়। দরজার সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান। তার চুল এলোমেলো, শার্টের হাতা গোটানো, চোখের সেই শান্ত সমুদ্র আজ এক ভয়ঙ্কর সুনামিতে রূপ নিয়েছে। আরিয়ানের চেহারায় এমন এক অন্ধকার নেমে এসেছে যা দেখলে যে কারোর রক্ত হিম হয়ে যাবে। আমার স্ত্রীর হাতটা ছাড়ুন রিয়াদ সাহেব, নইলে আজ এই কেবিন থেকে আপনার লাশ বের হবে। রিয়াদ আরিয়ানের এই রূপ দেখে প্রথমে একটু ঘাবড়ে গেলেও পরে আবার তার ছেলে হাসি হাসে। সে তানিশাকে ছেড়ে দিয়ে আরিয়ানের দিকে এগিয়ে যায়। আরে পিচ্ছি, তুই এখানে কি করিস? স্কুল ছুটি হয়ে গেছে, যা গিয়ে ফিটার খা। বড়দের মাঝে কথা বলতে আসবি না। আমি শেষবারের মতো বলছি রিয়াদ সাহেব, আপনার নোংরা মুখটা বন্ধ করুন আর তানিশার কাছে ক্ষমা চান। ক্ষমা? আমি ওর কাছে ক্ষমা চাইব? তুই জানিস আমি তোকে এক থাপ্পড় দিলে তুই কোথায় গিয়ে পড়বি? রিয়াদ সজোরে আরিয়ানের কলার চেপে ধরে। তানিশা ভয়ে চিৎকার করে ওঠে। আরিয়ান, রিয়াদ, ওকে ছেড়ে দাও প্লিজ, ওকে মেরো না। তানিশার চিৎকার শুনে আরিয়ানের ঠোঁটের কোণে একটা শীতল ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। সে রিয়াদের হাতের উপর নিজের হাত রাখে। তারপর রিয়াদের কবজি ধরে এমন জোরে একটা মোচড় দেয় যে রিয়াদ যন্ত্রণায় চিৎকার করে ওঠে। হাত স্যার, শুয়োরের বাচ্চা, আমার হাত ভেঙে যাবে। আমি তোকে বলেছিলাম না, আমার স্ত্রীর দিকে চোখ তুলে তাকালে আমি চোখ উপড়ে নেব। আজ তুই ওর গায়ে হাত দিয়েছিস, আজ তোর এই হাত আমি আস্ত রাখবো না। আরিয়ান রিয়াদের কবজি আরো জোরে মুচড়ে ধরে, তাকে ফ্লোরে হাঁটু গেড়ে বসিয়ে দেয়। রিয়াদ ব্যথায় কুকড়ে যায়। আরিয়ান তার বুকের উপর সজোরে একটা লাথি মারে। রিয়াদ ছিটকে গিয়ে কাচের টেবিলের উপর পড়ে। কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। রিয়াদের কপাল কেটে রক্ত বের হতে থাকে। আরিয়ান ধীর পায়ে রিয়াদের দিকে এগিয়ে যায়। তার প্রতিটা পদক্ষেপে যেন মৃত্যু ভয় লুকিয়ে আছে। তুই ভেবেছিলি আমি একটা 19 বছরের বাচ্চা, তুই ভেবেছিলি আমি দুর্বল। শোন রিয়াদ, যারা শান্ত থাকে তাদের রাগের আগুনটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়। আজ তুই সেই আগুনে হাত দিয়েছিস। আমাকে ছেড়ে দে, আমাকে মাফ করে দে। আমি আর কোনোদিন তানিশার ধারের কাছে আসবো না। মাফ তো তোকে আমি আজ করব না। আজ তোকে আমি এমন শিক্ষা দেব যে তুই কোনোদিন কোনো মেয়ের দিকে তাকানোর সাহস পাবি না। আরিয়ান রিয়াদের কলার ধরে তাকে শূন্যে তুলে ধরে। রিয়াদ ভয়ে কাঁপতে থাকে। আরিয়ান তার মুখে পরপর কয়েকটা ভয়ঙ্কর ঘুষি বসিয়ে দেয়। রিয়াদের নাক মুখ দিয়ে অঝরে রক্ত পড়তে থাকে। তানিশা এক কোণে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। সে বিশ্বাসই করতে পারছে না যে এই সেই আরিয়ান, যে আজ সকালে এত অপমান সহ্য করেও হাসি মুখে ছিল। এই ছেলেটার ভেতরে এত ভয়ঙ্কর একটা ডেভিল লুকিয়ে আছে, সেটা তানিশা স্বপ্নেও ভাবেনি। আরিয়ান, প্লিজ ছেড়ে দাও ওকে, ও মরে যাবে। আরিয়ান প্লিজ। তানিশার কাঁপা কাঁপা গলা শুনে আরিয়ানের হাতের মুঠি হালকা হয়ে যায়। সে রিয়াদকে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। রিয়াদ যন্ত্রণায় কাতরাতে থাকে। আরিয়ান তার দিকে একটা টিস্যু বক্স ছুঁড়ে মারে।
রক্ত মুছে সোজা বেরিয়ে যায় এখান থেকে। আর যদি কোনো দিন তানিশার ছায়াও মারানোর চেষ্টা করিস তাহলে তোর লাশও কেউ খুঁজে পাবে না। যা। রিয়াদ কোনো মতে উঠে কাঁপতে কাঁপতে কেবিন থেকে বেরিয়ে যায়। পুরো কেবিনে পিনপতন নীরবতা। আরিয়ান ধীরে ধীরে তানিশার দিকে ঘুরে। তার মুখের সেই ভয়ঙ্কর অন্ধকারটা নিমিষেই কেটে যায়। চোখের দৃষ্টি আবার আগের মতো শান্ত আর মায়াবী হয়ে ওঠে। সে ধীর পায়ে তানিশার কাছে এসে দাঁড়ায়। আপনি ভয় পেয়েছেন তানিশা? আমি সরি, আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তানিশার কোনো কথাই বলতে পারে না। তার চোখে পানি টলমল করছে। সে হঠাৎ করে আরিয়ানের বুকে আছড়ে পড়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আরিয়ানের বুকের ভেতরটা যেন এক মুহূর্তে শান্ত হয়ে যায়। সে তার দুই হাত দিয়ে তানিশাকে আলতো করে জড়িয়ে ধরে। তুমি এমন কেন আরিয়ান? তুমি এত ভালো কেন? তুমি নিজে অপমান সহ্য করতে পারো, কিন্তু আমার গায়ে একটা আঁচড় লাগলে তুমি ডেভিল হয়ে যাও। কেন করো এসব? কারণ আপনি আমার স্ত্রী, আমার সম্মান, আমার অস্তিত্ব। আপনাকে কেউ আঘাত করলে আমি তো চুপ করে থাকতে পারি না। আমি খুব ভয় পেয়ে গেছিলাম আরিয়ান। আমি ভেবেছিলাম ও আজ আমার... শান্ত হন, আমি তো চলে এসেছি। আমি থাকতে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তানিশা আরিয়ানের বুকে মাথা রেখে ফুপিয়ে কাঁদতে থাকে। তবে এই কান্না ভয়ের নয়, এই কান্না পরম আশ্রয়ের। আজ তানিশা বুঝতে পারছে বয়স কখনো মানুষকে স্বামী হিসেবে যোগ্য করে না। যোগ্য করে তার ভালোবাসা, তার সম্মানবোধ আর তার রক্ষা করার ক্ষমতা। আরিয়ান তানিশার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। কাঁদবেন না প্লিজ। আপনার চোখের পানি দেখলে আমার বুকের ভেতরটা কেমন যেন জ্বলে ওঠে। আপনি তো কর্পোরেট লিডার তানিশা মির্জা, আপনাকে শক্ত হতে হবে। আমি কর্পোরেট লিডার হতে চাই না আরিয়ান। আমি শুধু তোমার ওই ছোট্ট বউটা হয়ে থাকতে চাই, যাকে তুমি সব বিপদ থেকে আগলে রাখবে। তানিশার কথায় আরিয়ান চমকে ওঠে। তার ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। সে তানিশার মুখটা দুই হাতে তুলে ধরে কপালের উপর আলতো করে একটা চুমু খায়। তানিশার পুরো শরীর এক অজানা শিহরণে কেঁপে ওঠে। সে চোখ বন্ধ করে নেয়। আরিয়ানের এই পবিত্র স্পর্শে তানিশার ভেতরে সব কষ্ট, সব ক্লান্তি যেন এক নিমিষেই দূর হয়ে যায়। আমি আজীবন আপনাকে এভাবে আগলে রাখবো তানিশা। এই পিচ্চি ডেভিল বরের ওপর আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। তানিশা হাসি মুখে আরিয়ানের বুকে মাথা রাখে। বাইরের জগৎ, ষড়যন্ত্র, অপমান সবকিছু যেন এই এক মুহূর্তে তুচ্ছ হয়ে যায়। দুজনের নীরবতার মাঝে শুরু হয় এক নতুন অনুভূতির পদচারণা। তবে তারা জানে না এই ভালোবাসার পথে সামনে আরো কত ভয়ঙ্কর ঝড় অপেক্ষা করছে। সকালের স্নিগ্ধ রোদ তানিশার মুখে এসে পড়তেই সে ধীরে ধীরে চোখ মেলে তাকালো। গত রাতের ভয়ঙ্কর ঘটনার পর আরিয়ানের বুকে মাথা রেখে কখন যে ঘুমিয়ে পড়েছিল সে তার নিজেরও মনে নেই। চোখ খুলেই সে দেখলো আরিয়ান তার পাশে নেই। তানিশা ধরফর করে উঠে বসলো। বিছানার এক পাশে আরিয়ানের ফ্লোরে পাতা বিছানাটাও গুছিয়ে রাখা। তানিশা ওয়াশরুমের দিকে তাকাতেই দেখলো আরিয়ান ভেজা চুলে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে আসছে। তার পরনে একটা সাদা টি শার্ট আর কালো জিন্স। ভেজা চুলে তাকে অসম্ভব মায়াবী আর আকর্ষণীয় লাগছে। তুমি কখন উঠলে? আমাকে ডাকোনি কেন? গুড মর্নিং তানিশা। আপনি এত শান্তিতে ঘুমাচ্ছিলেন যে ডাকতে ইচ্ছে করেনি। কালকের ধকলটা তো কম যায়নি আপনার উপর দিয়ে। তাই বলে আমাকে না ডেকেই তুমি রেডি হয়ে গেলে? তোমার কলেজ আছে না আজ? কলেজে তো যেতেই হবে, তবে তার আগে আপনাকে একটা জিনিস দেওয়ার ছিল। কি জিনিস? আরিয়ান মুচকি এসে নিজের পকেট থেকে একটা ছোট্ট টিস্যু বক্স বের করলো। বক্সটা খুলে তানিশার দিকে এগিয়ে দিল। ভিতরে একটা সুন্দর রূপার পায়েল। তানিশা অবাক হয়ে পায়েলটার দিকে তাকিয়ে রইল। এটা কি আরিয়ান? তুমি এটা কেন এনেছো? কাল রাস্তা দিয়ে আসার সময় দেখলাম এক বয়স্ক লোক এই পাইলগুলো বিক্রি করছে। আমার পকেটে খুব বেশি টাকা ছিল না, জমানো সামান্য কিছু টাকা দিয়ে এটাই আপনার জন্য কিনলাম। জানি আপনার ওই দামি দামি ডায়মন্ডের গয়নার কাছে এটা কিছুই না, তবুও... চুপ করো একদম। কে বলেছে এটা কিছুই না? আমার কাছে এটাই পৃথিবীর সবচেয়ে দামি গহনা, কারণ এটা আমার স্বামী আমাকে ভালোবেসে দিয়েছে। ভালোবেসে? আমি তো বলিনি আমি আপনাকে ভালোবেসে দিয়েছি। আমি তো শুধু আপনার পায়ে পরানোর জন্য এনেছি। ও আচ্ছা, তাহলে তো আমি এটা পরবো না।
তুমি নিজে পরিয়ে দিলে তবেই পরবো। আরিয়ান একটা স্নিগ্ধ হাসি দিয়ে তানিশার পায়ের কাছে বিছানায় হাঁটু গেড়ে বসলো। তানিশার পা দুটো পরম যত্নে নিজের কোলের উপরে তুলে নিল। তানিশার পুরো শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। আরিয়ান খুব সাবধানে পায়েলটা তানিশার ডান পায়ে পরিয়ে দিল। পায়েলের টুংটাং শব্দে পুরো ঘরটা যেন এক অদ্ভুত রোমান্টিকতায় ভরে উঠল। পায়েলটা আপনাকে বেশ মানিয়েছে। এবার এবার কিন্তু আপনাকে রেডি হতে হবে, অফিসে যেতে হবে না? অফিসে আজ একটু দেরিতে যাব। আগে আমি তোমাকে কলেজে ড্রপ করে দিয়ে আসব। আমাকে ড্রপ করতে হবে না, আমি বাসে করেই চলে যেতে পারবো। আপনার কষ্ট করার দরকার নেই। কোনো কথা শুনবো না আমি। আমি আমার স্বামীকে তার কলেজে নামিয়ে দিয়ে আসব। এতে কষ্টের কি আছে? তুমি ওয়েট করো, আমি রেডি হয়ে আসছি। তানিশা দ্রুত রেডি হয়ে নিল। ডাইনিং টেবিলে আজ কেউ কোনো বাজে কথা বলার সাহস পেল না, কারণ তানিশার চোখে সেই কড়া দৃষ্টি আর আরিয়ানের নীরব গাম্ভীর্য রফিকার সালমা চাচিকে চুপ থাকতে বাধ্য করলো। তানিশা আরিয়ানকে নিয়ে গাড়িতে উঠল। আরিয়ান, একটা কথা জিজ্ঞেস করব? হুম, বলুন। তুমি কলেজে কোনো মেয়ের সাথে কথা বলো না তো? কোনো গার্লফ্রেন্ড বা ওরকম কেউ নেই তো তোমার? গার্লফ্রেন্ড আমার? আমি তো সারাদিন পড়া আর পার্ট টাইম কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। মেয়েদের দিকে তাকানোর সময় কোথায়? তা ঠিক, কিন্তু এখন তো তুমি বিবাহিত আর তুমি দেখতেও বেশ কিউট। কলেজের কোনো মেয়ে যদি তোমার দিকে লাইন মারে তাহলে কিন্তু আমি ওর চোখ উপড়ে ফেলবো, বলে দিলাম। বাব্বা, আমার পিচ্ছি বউটা দেখি অনেক পজিটিভ হয়ে গেছে। চিন্তা করবেন না, আমার চোখ শুধু আপনার দিকেই থাকবে। কলেজের গেটে এসে গাড়ি থামতেই আরিয়ান নেমে পড়ল। তানিশা জানালা দিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল। আরিয়ান আশেপাশে তাকিয়ে লজ্জায় লাল হয়ে গেল এবং দ্রুত হেঁটে ক্যাম্পাসের ভেতরে ঢুকে গেল। তানিশা হাসতে হাসতে গাড়ি ঘোরালো। কিন্তু তার মনে হলো আজ দুপুরে আরিয়ানকে সারপ্রাইজ দিলে কেমন হয়। ক্যাম্পাসের ভেতরে নাবিল এসে আরিয়ানের কাঁধে হাত রাখলো। কিরে দোষ, আজ তোকে একদম অন্যরকম লাগছে। মুখে একটা অদ্ভুত গ্লো। বিবাহিত জীবনের প্রভাব নাকি? চুপ কর তো নাবিল, বেশি বকিস না। চল ক্লাসে যাই। আরে চল চল, তবে একটা কথা বলে রাখি, তোর ওই বয়স্ক বউ কিন্তু তোকে বেশি দিন শান্তিতে থাকতে দেবে না। বড়লোকের মেয়ে, তার উপর তোর সে 9 বছরের বড় ভাই। তুই তো ফেঁসে গেছিস। নাবিল, তানিশাকে নিয়ে একটা বাজে কথাও বলবি না। ও আমার স্ত্রী আর আমি ওকে সম্মান করি। বয়সের পার্থক্যটা আমাদের সম্পর্কে কোনো বাধা নয়। আচ্ছা বাবা, সরি, আমি তো এমনি মজা করছিলাম। ওই দেখ, মিমি আসছে, তোর জন্য পাগল একটা মেয়ে। মিমি আরিয়ানের ক্লাসের সবচেয়ে সুন্দরী এবং বড়লোক ঘরের অহংকারী মেয়ে। সে অনেকদিন ধরে আরিয়ানকে পছন্দ করে, কিন্তু আরিয়ান তাকে সবসময় এড়িয়ে চলে। মিমি আজ ইচ্ছে করে একটা শর্ট ড্রেস পরে আরিয়ানের সামনে এসে দাঁড়ালো। হাই আরিয়ান, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি তো আজকাল আমাকে একদম পাত্তাই দাও না। আমার মেসেজগুলো রিপ্লাই করো না, সমস্যা কি তোমার? আমি একটু ব্যস্ত ছিলাম মিমি, আর আমার মেসেজ চেক করার সময় হয় না। তুমি কিছু বলবে? হ্যাঁ, আমার ওই অ্যাসাইনমেন্টটা একটু বুঝিয়ে দেবে? আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি তো এখন ক্লাসে যাচ্ছি, তুই অন্য কারো কাছ থেকে বুঝে নিও। আরিয়ান পাশ কাটিয়ে চলে যেতে চাইলে মিমি ইচ্ছে করেই হোঁচট খাওয়ার ভান করে আরিয়ানের গায়ের উপরে পড়ে যায়। মিমির হাতের কফির কাপটা আরিয়ানের শার্টের উপরে ছলকে পড়ে। আরিয়ান দ্রুত মিমিকে ধরে ফেলে যাতে সে মাটিতে না পড়ে যায়। ওহ গড, আই এম সো সরি আরিয়ান। আমি আসলে ব্যালেন্স হারিয়ে ফেলেছিলাম। তোমার শার্ট তো পুরো নষ্ট হয়ে গেল। ইটস ওকে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু তোমার শার্ট, দাঁড়াও আমি পরিষ্কার করে দিচ্ছি। মিমি তার ব্যাগ থেকে টিস্যু বের করে আরিয়ানের বুকের কাছে শার্টটা মুছতে শুরু করে। আরিয়ান অস্বস্তিতে পিছিয়ে যেতে চায়, কিন্তু মিমি জোর করে তার শার্টের বোতামের কাছে হাত দিয়ে টিস্যু ঘষতে থাকে। মিমির মুখটা আরিয়ানের বুকের খুব কাছে। ঠিক সেই মুহূর্তে কলেজের গেট দিয়ে তানিশা ভিতরে প্রবেশ করে। তানিশা নিজের হাতে রান্না করা খাবার নিয়ে এসেছিল আরিয়ানকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু দূর থেকে এই দৃশ্য দেখে তানিশার পায়ের তলার মাটি যেন সরে যায়। এটা এটা কি দেখছি আমি? তানিশা জমে যায়। তার মনে হতে থাকে মিমি আর আরিয়ানকে একসাথে কত সুন্দর মানিয়েছে। মিমি তরুণী, আরিয়ানের বয়সী। ওদের দুজনের বয়সের কোনো পার্থক্য নেই।
আরিয়ান তো মিমির সাথে হাসি মুখে কথা বলছে। দূর থেকে আরিয়ানের অস্বস্তিটা তানিশার চোখে পড়ে না। তানিশার বুকের ভেতরটা হু হু করে ওঠে। তার মনে পড়ে যায় রিয়াদের সেই কথাগুলো। ওই পিচি ছেলেটা তোমাকে কি সুখ দেবে তানিশা? তুমি তো একটা বয়স্কা নারী। মিমি, তুই ইচ্ছা করে ওর গায়ে কফি ফেলেছিলিস তাই না? দূরে সর, ও বিবাহিত ছেলে। বিবাহিত? হোয়াট? আরিয়ান, তুমি বিয়ে করেছো? কাকে? মিমি, তুমি একটু দূরে দাঁড়াও, আমার শার্ট আমি নিজেই পরিষ্কার করে নিতে পারবো। আরিয়ান মিমিকে সরিয়ে দিয়ে গেটের দিকে তাকাতেই দেখে তানিশা দাঁড়িয়ে আছে। তানিশার চোখে জল। আরিয়ান চমকে ওঠে। সে তানিশা বলে ডাক দিতেই তানিশা হাতে টিফিন বক্সটা একটা বেঞ্চের উপর রেখে দ্রুত ঘুরে দৌড়াতে শুরু করে। তানিশা, তানিশা দাঁড়ান, আপনি ভুল বুঝছেন। আরিয়ান তানিশার পিছু পিছু দৌড়ায়, কিন্তু তানিশা দ্রুত নিজের গাড়িতে উঠে স্টার্ট দেয়। গাড়িটা চোখের পলকেই সেখান থেকে বেরিয়ে যায়। আরিয়ান রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে। তার বুকের ভেতরটা এক অজানা ভয়ে কেঁপে ওঠে। তানিশা তাকে ভুল বুঝেছে। সন্ধ্যা নেমে এসেছে মির্জা ভিলায়। তানিশা নিজের ঘরে সব আলো নিভিয়ে অন্ধকার ব্যালকনিতে একা বসে আছে। তার চোখ দুটো কেঁদে কেঁদে ফুলে গেছে। ভেতরে শুধু একটা কথাই বারবার প্রতিধ্বনিত হচ্ছে, আরিয়ান আমাকে দয়া করে বিয়ে করেছে। ওর তো আসলে ওই মিমির মতোই কাউকে দরকার। আমি তো ওর কাছে একটা বুড়ি মেয়ে ছাড়া আর কিছুই না। দরজা খোলার শব্দ হলো। আরিয়ান ঘরে প্রবেশ করলো। পুরো ঘর অন্ধকার। সে সুইচ টিপে আলো জ্বালালো। দেখলো তানিশা ব্যালকনিতে বসে আছে। আরিয়ান ধীর পায়ে তানিশার কাছে গেল। তানিশা, আপনি এখানে অন্ধকারে বসে আছেন কেন? আর দুপুরে কলেজ থেকে ওভাবে দৌড়ে চলে এলেন যে? তুমি আলোটা নেভাও আরিয়ান, আমার চোখে আলো লাগছে। আপনার চোখে আলো লাগছে না তানিশা, আপনার মনে অন্ধকার জমেছে। আপনি দুপুরে যা দেখেছেন সেটা মোটেও সত্যি নয়। মিমি ইচ্ছে করে আমার গায়ে কফি ফেলেছিল। আমাকে কোনো এক্সকিউজ দেওয়ার দরকার নেই আরিয়ান। আমি নিজের চোখে দেখেছি ওই মেয়েটা তোমার বুকে কিভাবে হাত দিচ্ছিল, আর তুমিও তো বেশ উপভোগ করছিলে। উপভোগ করেছিলাম? তানিশা, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি আমার চরিত্র নিয়ে সন্দেহ করছেন? সন্দেহ করার কি আছে? এটাই তো স্বাভাবিক। তুমি 19 বছরের একটা টকবকে তরুণ। তোমার তো ওইরকম কচি আর সুন্দরী মেয়েদেরই পছন্দ হবে। আমার মতো একটা 28 বছরের বয়স্ক মেয়েকে তোমার কেন ভালো লাগবে? আমি তো শুধু তোমার বাবার টাকার লোভ মেটানোর একটা রাস্তা। তানিশার কথায় আরিয়ানের বুকের ভেতরটা যেন কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে গুড়িয়ে দিল। সে ভাবতেও পারেনি তানিশা তাকে এত বড় একটা আঘাত করতে পারে। আরিয়ানের চোখ দুটো লাল হয়ে এলো, কিন্তু সে নিজেকে প্রচন্ডভাবে নিয়ন্ত্রণ করলো। সে তানিশার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো। তানিশা, আপনি কি সত্যি মনে করেন আমি টাকার লোভে আপনার কাছে আছি? আপনি কি আমার চোখের দিকে তাকিয়ে একবারও বুঝতে পারেন না আমি আপনাকে কতটা সম্মান করি? সম্মান আর ভালোবাসা এক জিনিস নয় আরিয়ান। তুমি আমাকে সম্মান করতে পারো, কিন্তু তুমি আমাকে কখনোই একজন স্ত্রী হিসেবে ভালোবাসতে পারবে না, কারণ আমাদের বয়সের গ্যাপটা অনেক বড়। তুমি যখন 25 বছরের টকবকে যুবক হবে, তখন আমি 34 বছরের একটা বয়স্ক নারী। তুমি কি তখন আমাকে নিয়ে বন্ধুদের সামনে যেতে পারবে? পারবে না। তানিশা, প্লিজ চুপ করুন। আপনি জানেন না আপনি কি বলছেন। আপনি নিজের ইনসিকিউরিটি থেকে আমাকে আঘাত করছেন। হ্যাঁ, আমি ইনসিকিউর। আমি খুব ইনসিকিউর, কারণ আমি জানি একটা সময় পর তুমি আমাকে ছেড়ে চলে যাবে। ওই মিমির মতো কোনো মেয়েকে নিয়ে তুমি তোমার জীবন সাজাবে। আমাকে তুমি ছুঁয়েও দেখো না, ফ্লোরে গিয়ে ঘুমাও। কেন? কারণ আমাকে তোমার ঘেন্না লাগে, তাই না? তানিশা চিৎকার করে কাঁদতে শুরু করলো। তার ভেতরে সমস্ত যন্ত্রণা, সমস্ত হাহাকার যেন আজ বাদ ভেঙে বেরিয়ে আসছে। আরিয়ান আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে উঠে দাঁড়িয়ে তানিশার দুটো হাত শক্ত করে চেপে ধরলো। তানিশা হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আরিয়ানের গ্রিপটা বড্ড শক্ত। ঘেন্না করি? আপনাকে আমি ঘেন্না করি? তানিশা, আপনি যদি আমার ভেতরের মানুষটাকে দেখতে পেতেন তাহলে বুঝতেন আপনাকে আমি কতটা পবিত্র মনে করি। আমি ফ্লোরে ঘুমাই কারণ আমি চাইনি আপনি আমাকে ভুল বুঝুন। আমি চেয়েছিলাম আপনি নিজের ইচ্ছায় আমাকে আপনার জীবনে জায়গা করে দিন। মিথ্যা কথা। তুমি আমাকে ভালোবাসো না। তুমি শুধু তোমার দায়িত্ব পালন করছো। আমাকে ছেড়ে দাও। ছাড়বো না। আজ আমি কিছুতেই আপনাকে ছাড়বো না তানিশা। আপনি
আমার বয়স নিয়ে কথা বলছেন তো? শুনুন তাহলে, বয়স মানুষের শরীরে বাড়ে, মনে নয়। যে ছেলেটা ছোটবেলা থেকে নিজের মাকে ছাড়া বড় হয়েছে, সৎ মায়ের অত্যাচারে রাতে না খেয়ে ফ্লোরে ঘুমিয়েছে, সেই ছেলেটার বয়স 19 হলেও তার মনটা অনেক আগেই বুড়ো হয়ে গেছে। আরিয়ানের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। তানিশা আরিয়ানের চোখের পানি দেখে থমকে গেল। এই প্রথম সে আরিয়ানকে কাঁদতে দেখছে। ছেলেটার চোখের ওই শান্ত সমুদ্র আজ ভেঙে চুরমার হয়ে গেছে। আমার কাছে ভালোবাসার মানে কোনো সুন্দর শরীর বা অল্প বয়স নয় তানিশা। আমার কাছে ভালোবাসার মানে হলো একটা আশ্রয়, একটা নির্ভরতার জায়গা। কাল রাতে যখন আপনি আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন, তখন আমার মনে হয়েছিল আমি আমার জীবনের সেই আশ্রয়টা পেয়ে গেছি। আর আজ আপনি আমাকে বলছেন আমি টাকার লোভে আছি। আরিয়ান, আমি আমি আসলে আমি মিমিকে চিনিও না তানিশা, ও ইচ্ছে করে আমার গায়ে পড়েছিল। আপনি যদি আমাকে একটু বিশ্বাস করতেন, একটু সময় দিতেন আমাকে কথা বলার, তাহলে আজ আমাকে এই কথাগুলো শুনতে হতো না। আরিয়ান তানিশার হাত দুটো ছেড়ে দিয়ে কয়েক পা পিছিয়ে গেল। তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত শূন্যতা। সে একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে সেই টিফিন বক্সটা বের করলো, যেটা তানিশা কলেজে ফেলে এসেছিল। আপনি এটা আমার জন্য নিয়ে গিয়েছিলেন, আমি এটা কুড়িয়ে এনেছি। আমি সারাদিন কিছু খাইনি তানিশা। আমি ভেবেছিলাম আপনি আমাকে নিজের হাতে খাইয়ে দেবেন, কিন্তু আমার কপালে হয়তো কারো হাতের ভালোবাসা লেখা নেই। আরিয়ান বক্সটা টেবিলের উপর রেখে দরজার দিকে পা বাড়ালো। তানিশার বুকের ভেতরটা যেন কেউ এফোর ওফোর করে দিল। সে বুঝতে পারলো নিজের বয়সের হীনমন্যতার কারণে সে আজ তার জীবনের সবচেয়ে খাঁটি মানুষটাকে কত বড় একটা আঘাত করে ফেলেছে। তানিশা দৌড়ে গিয়ে পেছন থেকে আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমাকে ছেড়ে যেও না আরিয়ান, প্লিজ যেও না। আমি ভুল করেছি। আমি আসলে তোমাকে হারানোর ভয় পাগল হয়ে গিয়েছি। হারানোর ভয় তো তার থাকে যে কাউকে নিজের মনে করে। আপনি তো আমাকে নিজের ভাবতেই পারেননি। না আরিয়ান, আমি তোমাকে নিজের থেকেও অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তুমি যখন ওই মেয়েটার সাথে দাঁড়িয়েছিলে, আমার মনে হচ্ছিল কেউ আমার কলেজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি সহ্য করতে পারিনি আরিয়ান, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তানিশা আরিয়ানের পিঠে মুখ গুজে হাউমাউ করে কাঁদতে লাগলো। আরিয়ান চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার নিজেরও খুব কষ্ট হচ্ছে তানিশাকে এভাবে কাঁদতে দেখে। সে ধীরে ধীরে তানিশার দিকে ঘুরল। তানিশার মুখটা চোখের জলে ভেসে যাচ্ছে। আরিয়ান নিজের দুই হাত দিয়ে তানিশার গাল দুটো আলতো করে ধরল। আপনি খুব বোকা তানিশা। আপনি জানেন না আপনি আমার কাছে কতটা স্পেশাল। এই বয়সের ব্যবধান, এই সমাজ, এই টাকা, এগুলোর কোনো মূল্য নেই আমার কাছে। আমার শুধু আপনাকে চাই। তুমি সত্যি বলছো? তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? ওই মিমির কাছে যাবে না তো? মিমির মতো হাজারটা মেয়ে এলেও এই আরিয়ানের হৃদয়ে শুধু ওই 28 বছরের পাগলি বউটারই জায়গা থাকবে। তানিশা আর নিজেকে আটকে রাখতে পারল না। সে আরিয়ানের বুকে মাথা রেখে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আরিয়ানও তার দুই হাত দিয়ে তানিশাকে নিজের সাথে মিশিয়ে নিল। আরিয়ানের ঠোঁট আলতো করে তানিশার কপালের উপর নেমে এলো। একটা দীর্ঘ পবিত্র চুমু তানিশার কপালের উপরে এঁকে দিল সে। তানিশার চোখ দিয়ে সুখের জল গড়িয়ে পড়ল। আজ আর তাদের মাঝে কোনো বয়সের ব্যবধান নেই, কোনো ইনসিকিউরিটি নেই। আজ তারা শুধু দুটো মন, যারা একে অপরের শূন্যস্থান পূরণ করার জন্য এক হয়েছে। জানালার বাইরে চাঁদের আলোটা যেন আজ তাদের এই পবিত্র ভালোবাসাকে আশীর্বাদ করার জন্যই একটু বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। আরিয়ানের ফ্লোরে পাতা বিছানাটা আজ আর প্রয়োজন হবে না, কারণ আজ তাদের মাঝের অদৃশ্য দেয়ালটা চিরতরে ভেঙে গেছে। স্নিগ্ধ সকাল। মির্জা ভিলার ছাদের বাগানে তানিশা আর আরিয়ান বসে আছে। তানিশার মাথা আরিয়ানের কাঁধের উপর রাখা। দুজনের মাঝখানে এক পবিত্র নীরবতা। তানিশা চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে কথা শুরু করে। জানো আরিয়ান, কাল রাতের পর থেকে আমার মনে হচ্ছে আমি যেন নতুন করে জন্ম নিয়েছি। আমার ভেতরের সব ভয়, সব ইনসিকিউরিটি তুমি এক নিমেষেই দূর করে দিয়েছো। আমি কখনো ভাবিনি কেউ আমাকে এত গভীরভাবে বুঝতে পারবে। মানুষ তো তাকেই বুঝতে পারে যাকে সে নিজের হৃদয়ের খুব কাছাকাছি জায়গা দেয়। আপনি আমার স্ত্রী তানিশা, আপনার চোখের ভাষা পড়াটা তো আমার দায়িত্ব। কিন্তু আমার খুব ভয় হয় জানো।
আমার চারপাশের মানুষগুলো খুব স্বার্থপর। আমার নিজের চাচা, আমার প্রাক্তন প্রেমিক, সবাই শুধু আমার পতন চায়। ওরা যদি আমাদের এই নতুন সম্পর্কটাকে মেনে নিতে না পারে, ওরা যদি আমাদের আলাদা করার চেষ্টা করে। কেউ কাউকে আলাদা করতে পারে না তানিশা, যদি না নিজেদের মধ্যে বিশ্বাসের অভাব থাকে। আপনি শুধু আমার উপর বিশ্বাস রাখবেন। পৃথিবীর কোনো ষড়যন্ত্র, কোনো মিথ্যা অপবাদ আমাদের আলাদা করতে পারবে না। আমি কথা দিচ্ছি। আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করি আরিয়ান। কাল তুমি যেইভাবে আমাকে নিজের করে নিয়েছো, আমাকে ভরসা দিয়েছো, তারপর থেকে আমার আর কোনো সন্দেহ নেই। আমি জানি তুমি কখনো আমার সম্মান নষ্ট হতে দেবে না। কখনোই না। নিজের জীবনের বিনিময়ে হলেও আপনার সম্মান আমি রক্ষা করব। আচ্ছা, এবার চলুন নিচে যাই। আপনার তো আজ অফিসে খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে, তাই না? হ্যাঁ, মিস্টার ডেভিলের সাথে। এই ডিলটা ফাইনাল হলে আমাদের কোম্পানির লাভ্যাংশ দ্বিগুণ হয়ে যাবে। আর রিয়াদ তো এই ডিলটা হাতানোর জন্য পাগলের মতো চেষ্টা করছে, কিন্তু ও জানে না তানিশা মির্জাকে হারানো এত সহজ নয়। দুজনে নিচে ডাইনিং স্পেসে আসে। সেখানে মির্জা সাহেব বেশ চিন্তিত মুখে বসে আছেন। রফিক আর সালমাও আছে। তানিশা আর আরিয়ানকে একসাথে নামতে দেখে রফিকের মুখটা কালো হয়ে যায়। এই যে তানিশা, তুমি তো দেখি স্বামীর প্রেমে অন্ধ হয়ে অফিসের কাজকর্ম একদম ঢিল দিয়ে দিয়েছো। আজ যে মিস্টার ডেভিডের সাথে এত বড় একটা মিটিং, সেটার কোনো প্রস্তুতি নিয়েছো, নাকি এই পিচ্চি জামাইয়ের সাথে প্রেম করেই সময় কাটাচ্ছো? চাচা, আপনি নিজের চরকায় তেল দিন। আমার কোম্পানির কাজ আমি কিভাবে সামলাবো সেটা আপনাকে শেখাতে হবে না। ডেভিড সাহেবের ফাইলের সমস্ত কাজ আমি কাল রাতেই শেষ করে রেখেছি। তানিশা, বড়দের সাথে মুখে মুখে তর্ক করবি না। রফিক ঠিকই বলেছে, এই ডিলটা আমাদের জন্য বাঁচা মরার লড়াই। রিয়াদ আমাদের মার্কেট শেয়ার ডাউন করার জন্য উঠে পড়ে লেগেছে। তোর ওই সিক্রেট ফাইলটা যেন কোনোভাবেই লিক না হয়, মনে থাকবে? বাবা, তুমি চিন্তা করো না। ফাইলটা আমার লকারের পাসওয়ার্ড প্রোটেক্টেড ভোল্টে আছে। আমি ছাড়া ওই ফাইলের অ্যাক্সেস কারো কাছে নেই। সুমিকে আমি শুধু প্রেজেন্টেশনের ডেমোটা তৈরি করতে দিয়েছি। তা তোমার স্বামী আজ কলেজে যাবে না, নাকি আজকেও তোমার আঁচল ধরে অফিসে বসে থাকবে? চাচি, আমি তো আর আঁচল ধরে বসে থাকার মতো ছোট নই। আমার আজ কলেজে ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, আমি কলেজেই যাব। তবে দুপুরে তানিশার জন্য লাঞ্চ নিয়ে অফিসে একবার যাব। বাহ, আমাদের নবাবজাদা তাহলে বউয়ের জন্য টিফিন ক্যারিয়ার বইবে। একেই বলে কপাল। মির্জা সাহেবের জামাই আজ পিয়নের কাজ করবে। হা হা। চাচা, আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। তানিশা, শান্ত হন। চাচা তো মজা করছেন। স্ত্রীর জন্য খাবার নিয়ে যাওয়াটা লজ্জার কিছু নয়, বরং ভালোবাসার প্রকাশ। আপনারাই তো বলেন আমি ছোট, তো ছোটদের একটু একটু কাজ করতে হয়। আরিয়ানের কথায় রফিক অপমানিত বোধ করে চুপ হয়ে যায়। নাস্তা শেষে তানিশা অফিসে চলে যায় আর আরিয়ান যায় কলেজে। এদিকে তানিশার অফিসে রফিক আর রিয়াদের এক গভীর ষড়যন্ত্র চলতে থাকে। রফিক সুমিকে একটা ফাঁকা কেবিনে ডেকে নেয়। সুমি, তুমি তো জানো তানিশা তোমাকে কতটা বিশ্বাস করে, কিন্তু তুমি এটাও জানো যে আমি চাইলে 1 মিনিটেই তোমার চাকরিটা খেয়ে নিতে পারি। আর তোমার এই অসুস্থ বাবার চিকিৎসার খরচ কে দেবে তখন? স্যার প্লিজ আমাকে চাকরি থেকে বের করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। আমাকে কি করতে হবে বলুন। গুড গার্ল। আজ দুপুরে তানিশার এই ফকিন্নি স্বামীটা লাঞ্চ নিয়ে আসবে। তুমি শুধু একটা কাজ করবে, তানিশার লকার থেকে এই ডেভিড সাহেবের অরিজিনাল ফাইলটা বের করে আরিয়ানের ব্যাগে ঢুকিয়ে দেবে। কিন্তু স্যার, ম্যামের লকারের পাসওয়ার্ড তো আমি জানি না, আর ফাইলটা তো খুব কনফিডেন্সিয়াল। ম্যাম জানতে পারলে আমাকে পুলিশে দেবেন। আরে গাদি, পাসওয়ার্ড আমি জানি। তানিশা ওর মায়ের জন্ম তারিখ দিয়ে পাসওয়ার্ড রেখেছে, সেটা আমি কাল রাতেই দেখেছি। তুমি শুধু আমি ইশারা করলেই ফাইলটা বের করে ওই পিচ্চির ব্যাগে চালান করে দেবে। বাকিটা আমি আর রিয়াদ সামলে নেব। কিন্তু স্যার, আরিয়ান ভাইয়া তো খুব ভালো মানুষ, ওনাকে ফাঁসানোটা কি ঠিক হবে? তুই কি নীতিবাক্য শোনাতে এসেছিস আমাকে? কাজটা করবি নাকি তোর বাবার অক্সিজেনের নলটা আজই আমি খুলিয়ে দেব?
না না স্যার, আমি করব। আপনি যা বলবেন আমি তাই করব। দুপুরে আরিয়ান তানিশার জন্য খাবার নিয়ে অফিসে আসে। তানিশা তখন মিটিং রুমে ব্যস্ত। আরিয়ান তানিশার কেবিনে ব্যাগটা রেখে সোফায় বসে অপেক্ষা করতে থাকে। এমন সময় সুমি সেখানে আসে। আরিয়ান ভাইয়া, ম্যাম তো মিটিংয়ে আছেন, আপনাকে একটু কনফারেন্স রুমের দিকে ডাকছেন। ও আচ্ছা, আমি এখনই যাচ্ছি। আরিয়ান কেবিন থেকে বের হতেই সুমি দ্রুত লকার খুলে সেই নীল রঙের কনফিডেন্সিয়াল ফাইলটা বের করে আরিয়ানের ব্যাগের একদম ভেতরের পকেটে ঢুকিয়ে দেয়। ভয়ে সুমির হাত পা কাঁপতে থাকে। কাজ শেষ করেই সে দৌড়ে কেবিন থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আরিয়ান ফিরে আসে, কারণ কনফারেন্স রুমে তানিশা তাকে ডাকেনি। সে চুপচাপ কেবিনে বসে থাকে। মিটিং শেষ করে তানিশা কেবিনে আসে। আরে তুমি কখন এলে? আমাকে ডাকোনি কেন? আমি তো ওই ডেভিড স্যারের মিটিং নিয়েই পাগল হয়ে যাচ্ছিলাম। আপনি ব্যস্ত ছিলেন, তাই আর বিরক্ত করিনি। এই নিন, আপনার পছন্দের খাবার নিয়ে এসেছি। আগে খেয়ে নিন, তারপর কাজ করবেন। তুমি সত্যিই একটা ডেভিল। এত খেয়াল কিভাবে রাখো আমার? তুমি খেয়েছো? এসো একসাথে খাই। দুজনে মিলে খুব সুন্দর একটা সময় কাটায়। আরিয়ান তানিশাকে নিজের হাতে খাইয়ে দেয়। দুজনে মিলে খুব সুন্দর একটা সময় কাটায়। আরিয়ান তানিশাকে নিজের হাতে খাইয়ে দেয়। বিকেলে আরিয়ান চলে যায়। সন্ধ্যার দিকে অফিসে একটা বিশাল বিস্ফোরণ ঘটে। মির্জা সাহেব রাগে ফুঁসতে ফুঁসতে তানিশার কেবিনে ঢোকেন। তানিশা, তুই এটা কি করেছিস? তুই আমার সারা জীবনের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি, হ্যাঁ? কি হয়েছে বাবা? তুমি এত রেগে আছো কেন? মিস্টার ডেভিড এইমাত্র আমাকে ফোন করেছিলেন। তিনি আমাদের সাথে ডিল ক্যান্সেল করে দিয়েছেন, কারণ রিয়াদ নাকি ঠিক ওই একই প্রজেক্টের একদম হুবাহু কপি ওনাকে সাবমিট করেছে, তাও আবার আমাদের চেয়ে কম বাজেটে। হ্যাঁ। হোয়াট? এটা কিভাবে সম্ভব বাবা? আমাদের প্রজেক্টের ডিটেলস তো শুধু ওই নীল ফাইলটাতে আছে, আর সেটা তো আমার লকারেই আছে। লকারে আছে, চেক করে দেখো তো তানিশা মা। আমার তো মনে হচ্ছে অফিসের চোর বা অফিসের ভেতরেই আছে। তানিশা দ্রুত লকার খোলে। তার হাত পা বরফ হয়ে যায়। লকারে ফাইলটা নেই। তানিশা পাগলের মতো পুরো কেবিন খুঁজতে থাকে। বাবা, ফাইলটা নেই, কিন্তু এটা কিভাবে সম্ভব? এই কেবিনে তো আমি আর সুমি ছাড়া কেউ আসেনি। আর তোমার এই গুণধর স্বামী আজ দুপুরে সে প্রায় 1 ঘন্টা তোমার কেবিনে একা বসেছিল, তাই না? চাচা, আপনি আরিয়ানের দিকে আঙুল তুলবেন না। ও এসব কেন করবে? ওর তো এইসব ফাইলে কোনো লাভ নেই। ওর লাভ নেই, কিন্তু ওর বাবার তো আছে। রিয়াদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে তোমার এই ভিখারি স্বামী এই কাজ করেছে তানিশা। জাস্ট শাট আপ চাচা। আমি আপনার একটা কথাও বিশ্বাস করি না। আরিয়ান এমন কাজ কখনোই করতে পারে না। রফিক ঠিকই বলেছে তানিশা, এই অফিসে আর কেউ ঢোকেনি। চল এখন ওই বাড়িতে, আমি এই ছেলের আচ্ছা আমরা গুটিয়ে নেব। হ্যাঁ। মির্জা সাহেব রাগে অগ্নি শর্মা হয়ে তানিশাকে নিয়ে বাড়ির দিকে রওনা হন। মির্জা ভিলায় পৌঁছেই তিনি আরিয়ানকে ড্রয়িং রুমে ডেকে পাঠান। আরিয়ান তখন বই পড়ছিল। সে শান্ত পায়ে নিচে নেমে আসে। বাবা, আপনি ডেকেছেন? আমাকে বাবা ডাকবি না তুই, বেঈমান নেমো কারাম কোথাকার। তুই আমার পিঠেই ছুরি মেরেছিস। টাকার জন্য তুই তানিশার অফিসের সিক্রেট ফাইল রিয়াদের কাছে বিক্রি করে দিলি, হ্যাঁ? আমি এসব কি শুনছি? আমি কেন আপনার ফাইল চুরি করব? আমি তো এসবের কিছুই জানি না। মিথ্যা কথা বলবি না পিচ্ছি চোর। তোর এই ব্যাগটা কোথায়? রহিম, ওর রুম থেকে ওর ব্যাগটা নিয়ে আয় তো। রফিক চাচা কাঁপতে কাঁপতে আরিয়ানের রুম থেকে ব্যাগটা নিয়ে আসেন। রফিক সবার সামনে ব্যাগটা উপর করে ঢেলে দেয়। বই খাতার মাঝখান থেকে সে নীল রঙের কনফিডেন্সিয়াল ফাইলটা সশব্দে ফ্লোরে এসে পড়ে। পুরো ড্রয়িং রুমে একটা পিনপতন নীরবতা নেমে আসে। তানিশার পায়ের তলার মাটি যেন সরে যায়। সে স্থির দৃষ্টিতে ফ্লোরে পড়ে থাকা ফাইলটার দিকে তাকিয়ে থাকে। দেখো ভাইজান, আমি তো আগেই বলেছিলাম এই ছোট লোক ফ্যামিলির ছোট লোকটাকে বাড়িতে এনে আপনি সাপের দুধ কলা দিয়ে কাল সাপ করছেন। আজ হাতে নাতে ধরা পড়ে গেল। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে থেকে আমার মেয়ের টাকায় পড়াশোনা করে আমার ওই সর্বনাশ করলি, হ্যাঁ? মির্জা সাহেব সজোরে আরিয়ানের গালে একটা থাপ্পড় বসিয়ে দেন। থাপ্পড়ের চোটে আরিয়ানের ঠোঁটের কোণ ফেটে রক্ত বেরিয়ে আসে। সে ছিটকে গিয়ে সোফার হাতলের উপর পড়ে, কিন্তু আরিয়ান একটা শব্দও করে না। সে খুব শান্তভাবে উঠে দাঁড়ায়। তার চোখ সোজা তানিশার দিকে। তানিশা তখনও পাথরের মতো দাঁড়িয়ে আছে। আরিয়ান, এটা কি?
এই ফাইলটা তোমার ব্যাগে কিভাবে এলো? আপনি কি মনে করেন তানিশা আমি চুরি করেছি? আমি তোমাকে প্রশ্ন করছি আরিয়ান। আমি জানতে চাইছি আমার লকারের ফাইল তোমার ব্যাগে কি করছে? তুমি দুপুরে আমার কেবিনে একা ছিলে। তুমি কি সত্যিই রিয়াদের সাথে হাত মিলিয়েছো? তানিশার মুখে এই সন্দেহের কথা শুনে আরিয়ানের বুকের ভেতরটা যেন কেউ ধারালো করাত দিয়ে চিরে কয়েক টুকরো করে দেয়। যে তানিশা আজ সকালে তাকে অন্ধের মতো বিশ্বাস করার কথা বলেছিল, সেই তানিশা একটা ফাইলের জন্য আজ তাকে সন্দেহ করছে। আরিয়ানের চোখের সেই শান্ত সমুদ্র আজ এক গভীর বিষাদে পরিণত হয়। আপনি আমাকে সন্দেহ করছেন তানিশা? আমার চরিত্র, আমার ভালোবাসার চেয়ে আপনার কাছে একটা কাগজের ফাইল বেশি সত্যি মনে হচ্ছে? প্রমাণ তো তাই বলছে আরিয়ান। আমি তোমাকে বিশ্বাস করতে চাই, কিন্তু ফাইলটা তো তোমার ব্যাগ থেকেই বের হলো। আমাকে একটা সত্যি কথা বলো, তুমি কি এটা করেছো? যদি বলি করিনি, আপনি বিশ্বাস করবেন? তানিশা, তুই ওর কথায় মায়াজালে বলিস না। ও একটা পাকা খেলোয়াড়, ধরা পড়ে গিয়ে এখন ইমোশনাল ব্ল্যাকমেল করছে। আপনি চুপ করুন রফিক চাচা। আমি জানি এই কাজটা কে করেছে এবং কেন করেছে, কিন্তু আমি আজ কোনো প্রমাণ দেব না। কারণ প্রমাণ তো তাকে দিতে হয় যার ওপর মানুষের সন্দেহ থাকে, আর যেখানে বিশ্বাসী নেই সেখানে প্রমাণ দিয়ে কী লাভ? তুই প্রমাণ দিবি কি করে রে চোর? তোকে তো আমি আজকে পুলিশের হাতে দেবো রে জানোয়ার। পুলিশ ডাকতে হবে না মির্জা সাহেব, আমি এই মুহূর্তেই আপনাদের এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যে বাড়িতে আমাকে চোর অপবাদ দেওয়া হয়, আর যেখানে আমার স্ত্রী আমাকে অবিশ্বাস করে, সেখানে আমার এক মুহূর্ত থাকার ইচ্ছে নেই। আরিয়ানের কথায় তানিশা চমকে ওঠে, তার বুকের ভেতরটা ধক করে ওঠে। আরিয়ান চলে যাবে? আরিয়ান, তুমি কোথায় যাবে? তুমি তো জানো আমি রেগে আছি, তাই উল্টাপাল্টা বলছি। তুমি আমাকে সত্যিটা বুঝিয়ে বলো প্লিজ। সত্যিটা তো আপনার চোখের সামনেই আছে তানিশা। আমি একটা রাস্তার ছেলে, লোভী বাবার সন্তান। আমার তো টাকার জন্যই এই কাজ করার কথা, তাই না? আপনারা যা বিশ্বাস করতে চান সেটাই সত্যি। না আরিয়ান, তুমি এমন করে কথা বলো না। তুমি যদি সত্যি নির্দোষ হও তাহলে প্রমাণ করো। তুমি চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো? যে ভালোবাসায় প্রমাণ দিতে হয় সেই ভালোবাসা আমি চাই না তানিশা। আমি ভেবেছিলাম আপনি আমাকে মন থেকে চিনেছেন, কিন্তু আজ দেখলাম আপনি শুধু আমার বাইরের খোলসটা দেখেছেন। আরিয়ান তার বইগুলো ব্যাগে ঢোকাতে থাকে। তার ঠোঁটের কোণ থেকে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু সে সেদিকে ভ্রুক্ষেপও করছে না। তানিশা দৌড়ে গিয়ে আরিয়ানের হাতটা শক্ত করে চেপে ধরে। তার চোখ দিয়ে অঝরে জল ঝরছে। আমাকে ছেড়ে যেও না আরিয়ান, আমি মরে যাব। আমি ভুল বলেছি, আমি তোমাকে সন্দেহ করিনি। আমি শুধু জানতে চেয়েছি এটা কিভাবে হলো। প্লিজ আরিয়ান, যেও না। ছাড়ুন তানিশা, আপনার বাবার সম্মান অনেক বড়। সেই সম্মানের ওপর আমি আর কালিমা লেপন করতে চাই না। আর আপনি তো কর্পোরেট লিডার, আপনার তো কোনো পিচ্চি বরের দরকার নেই। আপনি ভালো থাকবেন। আরিয়ান খুব আলতো করে তানিশার হাতটা ছাড়িয়ে নেয়। তানিশা ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ে। তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, শুধু হু হু করে কান্না বেরিয়ে আসছে। আরিয়ান একবার শেষবারের মতো তানিশার দিকে তাকায়। তার চোখ দুটো জলে টলটল করছে, কিন্তু সে এক ফোঁটা জলও পড়তে দেয় না। সে ধীরে ধীরে মির্জা ভিলা থেকে বেরিয়ে যায়। রাতের অন্ধকার আরিয়ান হারিয়ে যায়, আর তানিশার জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর শূন্যতা। আরিয়ান মির্জা ভিলা ছেড়ে চলে যাওয়ার পর পুরো 48 ঘন্টা কেটে গেছে। তানিশার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। এই দুদিনে সে এক ফোঁটা পানিও মুখে দেয়নি। ঘরের মেঝেতে এলোমেলো হয়ে পড়ে আছে আরিয়ানের ফেলে যাওয়া কিছু বই আর সেই সাধারণ শার্টটা। তানিশা ফ্লোরে বসে শার্টটা বুকে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদছে। তার ডান পায়ে পড়া সেই রূপার সস্তা পায়েলটা প্রতিটা নড়াচড়ায় টুং টুং শব্দ করে তানিশার বুকের ভেতরটা যেন এফোর ওফর করে দিচ্ছে। বাইরে থেকে স্নেহা একটানা দরজায় ধাক্কা দিয়ে যাচ্ছে। আপু, ও আপু, প্লিজ দরজাটা খোল। তুই এভাবে নিজেকে কষ্ট দিস না। 2 দিন ধরে তুই কিচ্ছু খাসনি, তোর শরীর খারাপ করবে আপু। দরজাটা খোল প্লিজ। তানিশা কোনো উত্তর দেয় না। তার চোখ দিয়ে শুধু অঝরে জল গড়িয়ে পড়ছে। তার কানে বারবার বাজছে আরিয়ানের শেষ কথাগুলো, যে ভালোবাসায় প্রমাণ দিতে হয় সেই ভালোবাসা আমি চাই না তানিশা। তানিশা নিজের চুলগুলো খামছে ধরে সজোরে চিৎকার করে ওঠে।
তার এই আর্তনাদে স্নেহা ভয় পেয়ে যায়। সে দৌড়ে গিয়ে মির্জা সাহেব আর দিলারা বেগমকে ডেকে আনে। মির্জা সাহেব মাস্টার কি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকেন। ঘরের অবস্থা দেখে সবাই থমকে যায়। তানিশা, এ কি অবস্থা করেছিস তুই নিজের? একটা বিশ্বাসঘাতক চোর ছেলের জন্য তুই পাগল হয়ে যাচ্ছিস। চুপ করো মা, একদম চুপ করো। আরিয়ান চোর নয়, ও বিশ্বাসঘাতক নয়। বিশ্বাসঘাতক তো আমি ওকে চিনতে পারিনি। আমি একটা সামান্য কাগজের ফাইলের জন্য আমার স্বামীটাকে অপমান করেছি। তানিশা, তানিশা, তুই কি পাগল হয়ে গেলি? তুই নিজের চোখে দেখলি ওর ব্যাগ থেকে ফাইলটা বের হলো, আর তুই এখনো ওর পক্ষ নিচ্ছিস? হ্যাঁ নিচ্ছি, কারণ ও আমার স্বামী। ও যখন আমার চোখের দিকে তাকিয়ে বলছিল আপনি আমাকে সন্দেহ করছেন তানিশা, তখন আমি ওর চোখে যে শূন্যতা দেখেছি সেটা কোনো অপরাধীর চোখে থাকতে পারে না। আমি খুব বড় ভুল করে ফেলেছি বাবা, আমি আরিয়ানকে হারিয়ে ফেলেছি। তানিশা হাওমাও করে কাঁদতে কাঁদতে দিলারা বেগমের পায়ে লুটিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তেই রফিক আর সালমা ঘরে প্রবেশ করে। তাদের মুখে একটা শয়তানি হাসি, যা তারা লুকোনোর চেষ্টা করছে। আহারে, আমার মা মনিটার কত কষ্ট হচ্ছে। তা ভাইজান, আমি তো আগেই বলেছিলাম ওই ছোট লোক ফ্যামিলির ছেলেকে বিশ্বাস করবেন না। যাক, যা হওয়ার হয়েছে। রিয়াদের সাথে তো আমাদের ডিলটা ফাইনাল হলো না। এখন আমাদের কোম্পানির শেয়ারের যে অবস্থা, তাতে কোম্পানি বাঁচানো মুশকিল। হ্যাঁ তানিয়া, তুই বরং এখন অফিসের কাজের মধ্যে। ওই রাস্তার ছেলেকে নিয়ে আর ভাবিস না। ও তো নিজের আঁখে গুছিয়েই নিয়ে পালিয়েছে। বিয়ে রিয়াদের কাছ থেকে যে টাকা খেয়েছে তা দিয়ে ওর সারা জীবন চলে যাবে। আপনি যদি আর একটা কথা বলেছেন চাচি, আমি কিন্তু আপনার গলা টিপে ধরবো। আমার আরিয়ান টাকার কাঙাল নয়। তানিশা উঠে দাঁড়িয়ে সালমার দিকে তেড়ে যায়। ঠিক তখনই নিচের ড্রয়িং রুম থেকে একটা গম্ভীর এবং তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে আসে। আমার ছেলেকে টাকার কাঙ্গাল বলার সাহস কে পেল ওই বাড়িতে? নেমে আসুন সবাই। গলার আওয়াজ শুনে সবাই চমকে ওঠে। মির্জা সাহেব রুকুজকে নিচে তাকান। ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে একজন মধ্যবয়স্কা নারী। পরনে সাধারণ সুতির শাড়ি, কিন্তু চোখে মুখে এক ভয়ঙ্কর তেজ। ইনি আরিয়ানের সৎমা ফরিদা। তার এক পাশে ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে তানিশার পিয়ে সুমি। তানিশা দৌড়ে নিচে নেমে আসে। আপনি আপনি আরিয়ানের আম্মু না? আরিয়ান কোথায়? ও কি আপনার সাথে এসেছে? ওকে ডাকুন প্লিজ। আরিয়ান কোথায় সেটা জিজ্ঞেস করার অধিকার তুমি হারিয়ে ফেলেছ তানিশা। আমিও যেখানে আমার ছেলের বউয়ের সাথে দেখা করতে আসিনি, আমি এসেছি মির্জা ভিলার ওই মিথ্যে অহংকার ভাঙতে। ফরিদা বেগম, আপনি আমাদের বাড়িতে এসে আমাদেরই অপমান করছেন। আপনার ছোট ছেলে তো আমার কোম্পানির গোপন ফাইল চুরি করে নিয়ে পালিয়েছে। মির্জা সাহেবের কথা শেষ হওয়ার আগেই ফরিদা বেগম সজোরে ড্রয়িং রুমের কাছের টেবিলটা একটা থাপ্পড় মারেন। তার আগে পুরো ঘরটা যেন কেঁপে ওঠে। মুখ সামলে কথা বলবেন মির্জা সাহেব। আমার ছেলে চোর নয়, চোর তো আপনার এই বাড়িতেই লুকিয়ে আছে। আর আপনারা আমার নির্দোষ ছেলেটার গায়ে কলঙ্কের দাগ লাগিয়েছেন। এই মহিলা, আপনি কি আবল তাবল বকছেন? আপনার ছেলের ব্যাগ থেকে ফাইল বের হয়েছে, আমরা নিজের চোখে দেখেছি। ব্যাগ থেকে ফাইল বের হলেই সে চোর হয়ে যায় না রফিক সাহেব। আপনি ভেবেছিলেন আপনি খুব চালাক। আপনি ভেবেছিলেন 19 বছরের একটা বাচ্চা ছেলেকে ফাঁসিয়ে আপনি মির্জা কোম্পানির মালিক হয়ে যাবেন। ফরিদার কথায় রফিকের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে ঢোক গেলে পেছনে তাকায়। তানিশা অবাক হয়ে ফরিদার দিকে তাকিয়ে থাকে। ফরিদা সুমির হাত ধরে তাকে সামনে টেনে আনেন। বল সুমি, সবাইকে বল তুই কি করেছিলি। তানিশাকে বল তোর ওই রফিক স্যার তোকে দিয়ে কি পাপ করিয়েছে। আমাকে মাফ করে দিন ম্যাম, আমি নিজের ইচ্ছে ওই ফাইল চুরি করিনি। রফিক স্যার আমাকে ব্ল্যাকমেল করেছিলেন। সুমি, তুই কি বলছিস এসব? তুই ফাইল চুরি করেছিস? হ্যাঁ ম্যাম, রফিক স্যার জানতেন আপনি আপনার মায়ের জন্ম তারিখ দিয়ে লকারের পাসওয়ার্ড রেখেছেন। উনি আমাকে ভয় দেখিয়েছিলেন যে আমি যদি আপনার লকার থেকে ওই ব্লু ফাইলটা চুরি করে আরিয়ান ভাইয়ের ব্যাগে না ঢুকিয়ে দিই, তাহলে উনি হাসপাতালে আমার বাবার অক্সিজেনের নল খুলে দিবেন। আমি বাধ্য হয়েছিলাম ম্যাম। সুমির কথা শুনে পুরো মির্জা ভিলা স্তব্ধ হয়ে যায়। মির্জা সাহেবের হাত থেকে খবরের কাগজটা মাটিতে পড়ে যায়। তানিশার পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে। সে ধীরে ধীরে রফিকের দিকে ঘোরে। তার চোখের দৃষ্টিতে যেন আগুন জ্বলছে। তানিশা, তুই এই মেয়ের কথা বিশ্বাস করছিস?
ও মিথ্যা বলছে। ও নিশ্চয়ই আরিয়ানের কাছ থেকে টাকা খেয়েছে। রফিক কথা শেষ করতে পারে না। তানিশা নিজের সর্বশক্তি দিয়ে রফিকের গালে একটা ভয়ঙ্কর থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়ের শব্দে পুরো ঘরটা কেঁপে ওঠে। রফিক ছিটকে গিয়ে সোফায় পড়ে। জানোয়ার, তুই আমার চাচার নামের কলঙ্ক। তুই টাকার লোভে আমার কোম্পানির সর্বনাশ তো করলি, সাথে আমার নিরপরাধ স্বামীটাকে চোর সাজালি। আমার নিজের পরিবারের মানুষ হয়ে তুই আমার পিঠে ছুরি মারলি। রফিক, রফিক, তুই এত বড় বেইমানি করলি আমার সাথে? তুই রিয়াদের সাথে হাত মিলিয়ে আমার মেয়েকে ধ্বংস করতে চেয়েছিলি। গেট আউট, গেট আউট! এই মুহূর্তে তুই আর তোর ওই বিষাক্ত বউ আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ভাইজান, আমাদের ক্ষমা করে দিন, আমরা লোভে পড়ে। বের হয়ে যান আপনারা, নইলে আমি এক্ষুনি পুলিশ ডাকবো। বের হন আমার বাড়ি থেকে। তানিশার চিৎকারে রফিক আর সালমা মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু তানিশার ভেতরের আগুনটা শান্ত হয় না। সে ধপ করে ফ্লোরে বসে পড়ে। তার দুই হাত দিয়ে মুখ ঢেকে হাউমাউ করে কাঁদতে থাকে। আমি কি করলাম? আমি আমার আরিয়ানকে সন্দেহ করলাম, আমি ওকে চোর ভাবলাম। ও আমাকে বারবার বলছিল ও নির্দোষ, কিন্তু আমি ওর একটা কথাও শুনিনি। আমি ওকে বাড়ি থেকে বের করে দিলাম। আমি কত বড় অপরাধী! ফরিদা বেগম ধীরে ধীরে তানিশার কাছে গিয়ে ফ্লোরে বসেন। তার চোখের কঠিন দৃষ্টিটা এখন মায়ায় ভরে গেছে। তিনি তানিশার মাথায় হাত রাখেন। তুমি কাঁদছো কেন মা? তুমি তো আরিয়ানকে চেনোনি, তুমি তো ওর বাহিরের খোলসটাই দেখেছো। আমাকে মাফ করে দিন আম্মু। আমি আপনার সোনার টুকরা ছেলেকে অপমান করেছি। আমি বুঝতে পারিনি ও এত ভালো। আমার ছেলেটা ভালো নয় মা, ও বোকা, ও বড্ড বোকা। তুমি জানো ও কেন এই অপবাদ মাথা পেতে নিয়ে বাড়ি থেকে চলে গেল? কেন আম্মু? ও কেন আমাকে সত্যিটা বললো না? ও তো সুমিকে জেরা করলেই সব সত্যি বেরিয়ে আসতো। কারণ ও চেয়েছিল এই রফিক আর রিয়াদের আসল চেহারাটা তোমাদের সামনে আসুক। আরিয়ান ছোটবেলায় থেকেই খুব বুদ্ধিমান। ও জানতো রফিক সাহেব আর রিয়াদ কিছু একটা ষড়যন্ত্র করছে। যখন সুমি ওর ব্যাগে ফাইলটা ঢোকাচ্ছিল, আরিয়ান তখন কেবিনের কাচের দরজার বাহিরে থেকে সেটা দেখে ফেলেছিল। তানিশা চমকে মুখ তুলে তাকায়। তার চোখে মুখে চরম বিস্ময়। আরিয়ান জানতো, তাহলে ও বাধা দিল না কেন? কারণ ও বুঝতে পেরেছিল শুধু সুমিকে ধরলে রফিক সাহেব কোনো না কোনো অজুহাত দিয়ে বেঁচে যাবেন। রফিক সাহেবকে হাতে নাতে ধরার জন্য ওদের ওভার কনফিডেন্ট করাটা জরুরি ছিল। আরিয়ান ইচ্ছে করেই নিজেকে চোর সাজাতে দিল। ও জানতো ও বাড়ি থেকে বেরিয়ে গেলে রফিক সাহেব আর রিয়াদ ভাববে তাদের রাস্তা একদম পরিষ্কার, আর ঠিক তখনই তারা কোনো বড় ভুল করবে। কিন্তু আম্মু, ও তো আমাকে সব বলতে পারতো। ও আমার কাছে কেন সত্যিটা লুকালো? কারণ ও তোমার ভালোবাসার পরীক্ষা নিতে চেয়েছিল তানিশা। ও দেখতে চেয়েছিল সারা পৃথিবী যখন ওকে খারাপ বলবে, তখন ওর স্ত্রী ওর উপর ভরসা রাখে কিনা। তুমি তোকে অন্ধের মতো বিশ্বাস করার প্রতিশ্রুতি দিয়েছিলে, কিন্তু বিপদের সময় তুমি সবার আগে ওর উপর আঙুল তুলেছ। ফরিদা বেগমের প্রতিটি শব্দ তানিশার বুকের ভেতর হাজারটা সূচ হয়ে বিঁধতে থাকে। তানিশার মনে পড়ে যায় আরিয়ানের সেই শান্ত মুখটা, সেই রক্তাক্ত ঠোঁটটা, আর সেই ভাঙা গলার স্বর। যেখানে বিশ্বাস নেই সেখানে প্রমাণ দিয়ে কি লাভ? তানিশার বুকটা ফেটে যেতে চায়। সে চিৎকার করে কেঁদে ওঠে। আম্মু, আমি হেরে গেছি। আমি ভালোবাসার পরীক্ষায় হেরে গেছি। আমি আমার ইনসিকিউরিটির কাছে হেরে গেছি। আমি ওর যোগ্য নই আম্মু। তুমি ওর যোগ্য কিনা সেটা আমি বিচার করব না মা। আমি তো একজন সৎ মা। সারাটা জীবন ওকে বকাঝকা করেছি, ভালো করে খেতে অবধি দেয়নি, শুধু এই আশাই যে ও শক্ত হবে, পৃথিবীর কোনো আঘাত যেন ওকে ভাঙতে না পারে। কিন্তু কাল রাতে যখন ও বাড়িতে ফিরল, আমি দেখলাম আমার সেই শক্ত ছেলেটার ভেতরটা কেউ পুরো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। ও সারা রাত শুধু তোমার নাম ধরে কেঁদেছে তানিশা। ও কেঁদেছে? আমার আরিয়ান কেঁদেছে? আম্মু, ও কোথায়? ওকে ডাকুন না প্লিজ। আমি ওর পা ধরে ক্ষমা চাইবো। আমি আর কোনোদিন ওকে ভুল বুঝবো না। ও কোথায় আম্মু? ফরিদা বেগম চুপ করে থাকেন। তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তানিশা পাগলের মতো ফরিদার হাত ধরে ঝাঁকাতে থাকে। বলুন না আম্মু, ও কোথায়? ও চলে গেছে তানিশা, ওই শহর ছেড়ে অনেক দূরে চলে গেছে। কি? কোথায় গেছে ও? আমাকে একা ফেলে ও কোথায় যেতে পারে? আমি জানি না, ও শুধু
কাল রাতে আমাকে এই পেন ড্রাইভটা দিয়ে বলেছে, আম্মু এটা তানিশার কাছে পৌঁছে দিও। এতে তানিশার কোম্পানির সেই অরিজিনাল ফাইলটার ডিজিটাল ব্যাকআপ আর রিয়াদের ষড়যন্ত্রের সব প্রমাণ আছে। তানিশার কোম্পানিটা বেঁচে যাবে। ফরিদা বেগম নিজের আঁচলের গিট খুলে একটা ছোট্ট পেন ড্রাইভ তানিশার হাতে তুলে দেন। তানিশা পেন ড্রাইভটার দিকে তাকিয়ে পাথর হয়ে যায়। যে ছেলেটাকে সে চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে, সেই ছেলেটা যাওয়ার আগে তার কোম্পানির কথা, তার সম্মানের কথা ভেবে এই প্রমাণগুলো জোগাড় করে রেখে গেছে। তানিশার বুকের ভেতরকার আর্তনাদটা এবার আর শব্দ হয়ে বের হয় না, সে শুধু হাঁপাতে থাকে। ও বলে গেছে তুমি যেন ওকে খোঁজার চেষ্টা না করো, কারণ যে বিশ্বাস একবার ভেঙে যায় সেটা জোড়া লাগলেও দাগ থেকেই যায়। না আম্মু, দাগ আমি থাকতে দেব না। আমার ভালোবাসার দাগ থাকতে পারে না। ও আমার স্বামী, ও আমার অস্তিত্ব। আমি ওকে খুঁজে বের করবই। তানিশা উঠে দাঁড়ায়। তার চোখের সে অসহায় কান্নার জায়গায় এবার এক ভয়ঙ্কর জেদ আর ভালোবাসা জায়গা করে নেয়। সে পেন ড্রাইভটা বুকের সাথে শক্ত করে চেপে ধরে। মির্জা সাহেব তানিশার কাছে এগিয়ে যান। তানিশামা, তানিশামা তুই শান্ত হও। আমরা আরিয়ানকে খুঁজে বের করব। আমি নিজে ওর কাছে গিয়ে আমার ভুলের জন্য ক্ষমা চাইব। আমি বুঝতে পারিনি ওই ছেলেটার ভেতরে এত বড় একটা আত্মা লুকিয়ে আছে। তুমি কিছু করবে না বাবা। আরিয়ান শুধু আমার, ওর অভিমানও শুধু আমার উপর। ওকে ফিরিয়ে আনার দায়িত্বও আমার। আমি ওকে খুঁজে বের করব, পৃথিবীর যে প্রান্তেই ও থাকুক না কেন। তানিশা আর এক মুহূর্ত দেরি না করে নিজের ঘরের দিকে দৌড়ে যায়। সে জানে আরিয়ান খুব বেশি দূরে যেতে পারবে না, তার পিচ্ছি ডেভিল বর তাকে ছাড়া থাকতে পারবে না। তানিশা ঘর থেকে আরিয়ানের ফেলে যাওয়া সেই সাদা শার্টটা আর পায়েলের বক্সটা নিয়ে বেরিয়ে আসে। তার চোখে শুধু একটাই জেদ, আরিয়ানকে ফিরিয়ে আনা। মির্জা ভিলার বিশাল গেট পার হয়ে তানিশার গাড়ি ছুটে চলে এক অজানার উদ্দেশ্যে। শহরের কোলাহল ছাড়িয়ে তার মনের ভেতর শুধু একটা কথাই বাজতে থাকে, আমি আসছি আরিয়ান, তোমার তানিশা আসছে, তোমার সব অভিমান ভাঙতে আমি আসছি। শহরের রাস্তা দিয়ে পাগলের মতো গাড়ি চালিয়ে যাচ্ছে তানিশা। তার দুই চোখ ফুলে লাল হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো। বারবার তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে স্টিয়ারিং এর হুইলের উপর। তার কানে শুধু একটাই কথা বাজছে, আরিয়ান শহর ছেড়ে চলে যাচ্ছে। তানিশা গাড়ি থামায় আরিয়ানের বেস্ট ফ্রেন্ড নাবিলদের বাড়ির সামনে। গাড়ি থেকে প্রায় এক প্রকার পরিমরি করে নেমে দৌড়ে নাবিলদের দরজায় ধাক্কা দিতে শুরু করে সে। নাবিল, নাবিল দরজা খোলো, প্লিজ দরজা খোলো। দরজা খুলে নাবিল বেরিয়ে আসে। তানিশার এই বিধ্বস্ত অবস্থা দেখে সে প্রথমে একটু অবাক হলেও পরক্ষণেই তার মুখটা শক্ত হয়ে যায়। সে তানিশার দিক থেকে মুখ ঘুরিয়ে নেয়। আপনি এখানে কী চেয়েছেন ম্যাম? আপনার কোম্পানির তো আর কোনো ফাইল হারায়নি যে আরিয়ানকে চোর সাজিয়ে এখানে খুঁজতে এসেছেন? আমাকে ক্ষমা করে দাও নাবিল, আমি ভুল করেছি। আমি আমার আরিয়ানকে চিনতে পারিনি। তুমি আমাকে যা খুশি শাস্তি দাও, গালি দাও, কিন্তু প্লিজ আমাকে বলো আমার আরিয়ান কোথায়। আরিয়ান কোথায় তা তো জেনে আপনি কি করবেন? আবার পুলিশে দেবেন? আপনাদের মতো বড়লোকের কাছে মানুষের আবেগের কোনো দাম নেই। আপনারা শুধু টাকা আর স্ট্যাটাস চেনেন। ওই ছেলেটার আপনাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিল, আর আপনি একটা সামান্য কাগজের টুকরোর জন্য ওকে বাড়ি থেকে বের করে দিলেন। আমি বের করে দেইনি নাবিল, ও নিজেই অভিমান করে চলে গেছে। আমি জানি আমি খুব বড় অপরাধ করেছি। আমার ইনসিকিউরিটি, আমার ভয় আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি ওর যোগ্য নই, কিন্তু ওকে ছাড়া আমি বাঁচবো না নাবিল। প্লিজ আমার স্বামীর কাছে আমাকে নিয়ে চলো। তানিশা হাউমাউ করে কেঁদে নাবিলের দুই হাত চেপে ধরে। নাবিলের রাগ জল হয়ে যায়। সে তানিশার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে এই মেয়েটার ভিতর আর কোনো কর্পোরেট ইগো অবশিষ্ট নেই। এখানে শুধু একজন স্ত্রী দাঁড়িয়ে আছে যে তার ভালোবাসার কাঙ্গাল। আরিয়ান আজ রাতেই ট্রেনে শহর ছেড়ে চলে যাচ্ছে ওর কোনো এক দূর সম্পর্কে চাচার কাছে। ও এখন পুরনো রেলওয়ে স্টেশনে বসে আছে। ট্রেন ছাড়তে আর মাত্র আধা ঘন্টা বাকি। আধ ঘন্টা? না, আমি ওকে যেতে দেব না। তানিশা আর এক মুহূর্তও দাঁড়ায় না। সে গাড়িতে উঠে ঝড়ের গতিতে পুরনো রেলওয়ে স্টেশনের দিকে ছুটতে থাকে। এদিকে মির্জা কোম্পানিতে এক অন্যরকম নাটক চলছে। মিস্টার ডেভিডের সাথে ডিল সাইন করার আনন্দে রিয়াদা রফিক সাহেব শ্যাম্পেন খুলছেন। ঠিক তখনই মির্জা সাহেব পুলিশ নিয়ে কনফারেন্স রুমে প্রবেশ করেন। সেলিব্রিটিটা মনে হয় একটু তাড়াতাড়ি হয়ে গেল রফিক। ভাইজান, আপনি এখানে আর সাথে পুলিশ কেন?
কারণ তোদের খেলা শেষ রফিক। আরিয়ান যাওয়ার আগে তোর আর রিয়াদের সমস্ত ষড়যন্ত্রের প্রমাণ, ডেভিড সাহেবের কাছে পাঠানো ফেক ইমেল আর সুমিকে ব্ল্যাকমেল করার কল রেকর্ড সব কিছু আমাকে দিয়ে গেছে। তোরা ভেবেছিলি একটা 19 বছরের ছেলেকে ফাঁসিয়ে তোরা পার পেয়ে যাবি? হ্যাঁ, এটা মিথ্যা কথা। ওই পিচ্চিটা একটা চোর। ও আপনাকে বোকা বানাচ্ছে মির্জা সাহেব। চুপ কর জানোয়ার। আমার জামাই চোর নয়, সেই কোম্পানি রক্ষাকর্তা, আর তোরা হলি বিশ্বাসঘাতক। ইন্সপেক্টর, অ্যারেস্ট করুন এদের। পুলিশ রফিক আর রিয়াদকে হাতকড়া পরিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায়। মির্জা সাহেবের চোখে তখন আরিয়ানের জন্য শুধু অনুশোচনার জল। পুরনো রেলওয়ে স্টেশন, চারদিকটা বেশ অন্ধকার আর নীরব, শুধু মাঝে মাঝে ট্রেনের হুইসেলের শব্দ শোনা যাচ্ছে। স্টেশনের একেবারে শেষ প্রান্তের একটা ভাঙা বেঞ্চে বসে আছে আরিয়ান। তার পরনে সেই সাধারণ সাদা শার্ট, পাশে একটা ছোট ব্যাগ। আরিয়ানের দৃষ্টি শূন্য। তার ঠোঁটের কোণে সেই ফেটে যাওয়া ক্ষতটা এখনো শুকোয়নি। তার বুকের ভেতরটা এক বিশাল শূন্যতায় হাহাকার করছে, কিন্তু চোখে কোনো পানি নেই। এমন সময় পেছন থেকে একটা পরিচিত কাপা কাপা কণ্ঠস্বর ভেসে আসে। আরিয়ান। আরিয়ান চমকে ওঠে। সে ধীরে ধীরে পেছনে তাকায়। তানিশা দাঁড়িয়ে আছে, তার শাড়ি এলোমেলো, খালি পা, ডান পায়ে শুধু সেই রূপার পায়েলটা পরা। তানিশা দৌড়ে এসে আরিয়ানের সামনে দাঁড়ায়। আরিয়ান খুব শান্তভাবে উঠে দাঁড়ায়। তার ঠোঁটে সেই চেনা মুচকি হাসিটা ফুটে ওঠে, কিন্তু সেই হাসিতে আজ কোনো প্রাণ নেই। আরে তানিশা ম্যাম, আপনি এখানে এই এত রাতে? কোনো দরকার ছিল? ম্যাম ডাকটা শুনে তানিশার বুকের ভেতরটা যেন কেউ ধারালো ছুরি দিয়ে ফালা ফালা করে দেয়। সে আরিয়ানের হাত দুটো ধরতে যায়, কিন্তু আরিয়ান খুব সাবধানে 2 পা পিছিয়ে যায়। আমাকে ম্যাম ডেকো না আরিয়ান, আমি তোমার তানিশা, তোমার ওই পিচ্ছি বউ। তুমি আমাকে এইভাবে দূরে সরিয়ে দিচ্ছ কেন? আমার তানিশা তো কাল দুপুরেই হারিয়ে গেছে ম্যাম। যে তানিশা আমাকে অন্ধের মতো বিশ্বাস করার কথা দিয়েছিল, সে তো কাল আমার চোখে চোখ রেখে আমাকে চোর অপবাদ দিয়েছে। আপনি তো মির্জা কোম্পানির মালিক, আমার মতো একটা চোর রাস্তার ছেলের কাছে আপনি কেন এসেছেন? আমাকে ওই দিনের কথা মনে করিয়ে দিয়ে আর শাস্তি দিও না আরিয়ান। আমি অপরাধী। আমি তোমার ভালোবাসার অপমান করেছি। আমি তোমার চোখের ভাষা বুঝতে পারিনি, কিন্তু আমি সত্যিই তোমাকে সন্দেহ করতে চাইনি আরিয়ান। পরিস্থিতি আমাকে পরিস্থিতি? পরিস্থিতি মানুষকে বদলায় না তানিশা, পরিস্থিতি মানুষের আসল রূপটা সামনে আনে। আমি তো জানতাম আমার বাবা লোভী, আমি জানতাম রফিক চাচা আর রিয়াদ আমার ক্ষতি করতে চায়, কিন্তু আপনার কাছে তো আমি আশ্রয় চেয়েছিলাম, আপনি আমার ঢাল হতে চেয়েছিলেন। আর সে আপনি যখন সবার সামনে আমাকে অবিশ্বাস করলেন, তখন আমার আর কি প্রমাণ করার ছিল? আমি প্রমাণ চাইনি আরিয়ান, আমি শুধু ভয় পেয়েছিলাম। আমি তোমাকেও বিশ্বাস করতে চেয়েছিলাম। আবার আমার কোম্পানির ওই ফাইলটাও আমার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল। আমি বুঝতে পারিনি তুমি রিয়াদের ষড়যন্ত্রটা ধরার জন্যই এই অপবাদ মাথা পেতে নিয়েছিলে। আপনি বুঝতে পারেননি কারণ আপনি আমাকে আপনার স্বামী হিসেবে গ্রহণ করতে পারেননি তানিশা। আপনার মনে তো ওই ইনসিকিউরিটিটাই বসে আছে যে আমি 19 বছরের একটা বাচ্চা আর আপনি 28 বছরের একজন কর্পোরেট নারী। আপনার মনে হয়েছিল টাকার লোভে আমি সব করতে পারি। আরিয়ানের প্রতিটি কথা তানিশার বুকে বুলেটের মতো বিঁধতে থাকে। তানিশা আর দাঁড়িয়ে থাকতে পারে না। সে আরিয়ানের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ে। আরিয়ান চমকে 2 পা পিছিয়ে যায়। তানিশা, কি করছেন আপনি? উঠুন, আপনি একজন সম্মানিত নারী, এভাবে আমার পায়ের কাছে বসছেন কেন? উঠুন। আজ আমি উঠবো না। আজ আমি তানিশা মির্জা হয়ে আসিনি আরিয়ান। আজ আমি শুধু তোমার সেই অপরাধী স্ত্রী হয়ে এসেছি যে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চায়। তুমি আমাকে চর মারো, আমাকে লাথি মেরে সরিয়ে দাও, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যেও না আরিয়ান, আমি মরে যাব। তানিশা হাওমাও করে কেঁদে আরিয়ানের 2 পা জড়িয়ে ধরে। আরিয়ানের বুকের ভেতর যে শক্ত পাথরটা সে এতক্ষণ ধরে জমিয়ে রেখেছিল সেটা এবার বলতে শুরু করে। তানিশার এই অসহায় রূপ, তার চোখের জল আরিয়ানের আত্মাকে কাঁপিয়ে দেয়। আমি জানি আমি বয়সে তোমার চেয়ে বড়, আমি জানি আমার ইগো বেশি, কিন্তু বিশ্বাস করো আরিয়ান, কাল রাতে তুমি যখন চলে গেলে আমার মনে হলো আমার শরীর থেকে কেউ আমার প্রাণটা কেড়ে নিয়ে গেছে। তুমি ছাড়া আমার এই টাকা, এই কোম্পানির কোনো দাম নেই। তানিশা নিজের হাত থেকে দামি হীরের আংটি, ঘড়ি সব খুলে
স্টেশনের প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দেয়। আমার কিচ্ছু চাই না আরিয়ান, আমার শুধু ওই ফ্লোরে ঘুমন্ত পিচ্চি ডেভিল বরটাকে চাই, যে আমাকে রাগিয়ে দিয়ে আবার নিজেই আমার চোখের জল মুছে দিত। আমাকে ক্ষমা করে দাও আরিয়ান, আমাকে একটা শেষ সুযোগ দাও। তানিশা, প্লিজ কাঁদবেন না। আপনার চোখের জল আমি সহ্য করতে পারি না। তাহলে আমাকে বুকে টেনে নাও। তুমি না বলেছিলে তুমি আজীবন আমাকে আগলে রাখবে? তুমি না বলেছিলে তুমি আমার বিশ্বাস কখনো ভাঙবে না? তাহলে আজ তুমি কেন আমাকে একা ফেলে চলে যাচ্ছ? তুমি তো কথা দিয়েছিলে। তানিশার এই আর্তনাদে আরিয়ান আর নিজেকে ধরে রাখতে পারে না। তার চোখ দিয়ে অজরে জল গড়িয়ে পড়ে। সে দ্রুত ফ্লোরে বসে তানিশাকে দুই হাতে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। তানিশা আরিয়ানের শার্ট খামছে ধরে বাচ্চাদের মতো কাঁদতে থাকে। আরিয়ান তার মুখ গুজে হাউমাউ করে কেঁদে ওঠে। আমি তো আপনাকে একা ফেলে যেতে চাইনি তানিশা, কিন্তু আমি কি করতাম? যখন আমি দেখলাম আপনি আমাকে অবিশ্বাস করছেন, তখন আমার মনে হলো আমার পুরো পৃথিবীটা যেন ধ্বংস হয়ে গেছে। আমি তো আপনাকে ছাড়া কাউকে নিজের ভাবতে পারিনি। আর কখনো এমন হবে না আরিয়ান, আমি কথা দিচ্ছি। আমি আর কখনো তোমাকে অবিশ্বাস করব না। সারা পৃথিবী যদি একদিকে দাঁড়ায় আর তুমি যদি আরেক দিকে থাকো, আমি চোখ বন্ধ করে তোমার হাত ধরবো। আমি শুধু তোমার আরিয়ান। আপনি জানেন এই দুদিন আপনার থেকে দূরে থেকে আমার কেমন লেগেছে? আমার মনে হচ্ছিল আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। আমি ওই ট্রেনে উঠতে পারছিলাম না। আমার বারবার শুধু আপনার মুখটাই মনে পড়ছিল। আরিয়ান তানিশার মুখটা নিজের দুই হাতের আঁচলায় তুলে নেয়। তানিশার মুখটা চোখের জলে ভেসে যাচ্ছে। আরিয়ান নিজের বুড়ো আঙ্গুল দিয়ে খুব পরম যত্নে তানিশার চোখের জল মুছে দেয়। তানিশাও নিজের হাত দিয়ে আরিয়ানের চোখের জল মুছে দেয়। দুজনের মাঝে সমস্ত মান, অভিমান, কষ্ট, ভুল বোঝাবুঝি আজ এই চোখের জলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? ওই পিচ্চি ডেভিল বরটাকে আপনি চাইলেও হাত তাড়াতে পারবেন না। আপনার ওই ফ্লোরের চাদরটা আমি আজীবনের জন্য পার্মানেন্ট করে নিয়েছি। ফ্লোরে কেন? আজ থেকে তুমি আমার বিছানায় আমার বুকে ঘুমাবে, আর কখনো ফ্লোরে যাওয়ার কথা মুখে আনবে না। আমি তোমার ঠ্যাং ভেঙে দেব, বলে দিলাম। তানিশার এই অধিকার খাটানো কথা শুনে আরিয়ান শব্দ করে হেসে ওঠে। সেই চেনা স্নিগ্ধ হাসি। তানিশার বুকের ভেতরে সব ভয় দূর হয়ে যায়। আরিয়ান তানিশার কপালে একটা দীর্ঘ পবিত্র চুমো এঁকে দেয়। তারপর তাকে পাজা কোলা করে কোলে তুলে নেয়। আরিয়ান কি করছো? নামাও আমাকে, কেউ দেখে ফেলবে তো। দেখুক, আমার বউকে আমি কোলে নিয়েছি, তাতে কার কি? আর তাছাড়া আপনার পায়ে তো জুতো নেই। এই খালি পায়ে আপনাকে আমি হাঁটতে দেব না। তুমি সত্যি একটা পাগল। আরিয়ান তানিশাকে কোলে নিয়েই স্টেশনের বাইরে গাড়ির দিকে হাঁটতে থাকে। রাতে নীরবতা ভেঙে তাদের দুজনের হাসির শব্দ স্টেশনের বাতাসে মিশে যায়। 3 দিন পর মির্জা ভিলার পরিবেশ এখন একদম শান্ত। রফিক আর রিয়াদ পুলিশের হেফাজতে। মির্জা সাহেব আরিয়ানের কাছে নিজের ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং আরিয়ানকে নিজের ছেলের মর্যাদা দিয়েছেন। ফরিদা বেগমও আরিয়ানের সব অভিমান ভাঙিয়ে তাকে আশীর্বাদ করে গেছেন। রাতের বেলা তানিশার সেই বিশাল বেডরুমটা আজ আবার ফুলে ফুলে সাজানো। তবে আজকের পরিবেশটা প্রথম রাতের মতো থমথমে নয়, বরং স্নিগ্ধ আর রোমান্টিকতায় ভরপুর। তানিশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে। পরনে একটা হালকা নীল রঙের শাড়ি তার। আরিয়ান পেছন থেকে এসে তানিশার কোমর জড়িয়ে ধরে নিজের চিবুক তানিশার কাঁধে রাখে। তানিশা, আপনাকে আজ খুব সুন্দর লাগছে। তাই? কিন্তু তুমি যে আমাকে এইভাবে জড়িয়ে ধরে আছো, তোমার বয়সে তো এটা মানায় না। তুমি না পিচ্চি? পিচ্চি? আচ্ছা দাঁড়াচ্ছেন, আজ দেখাচ্ছি এই পিচ্চি ছেলেটার কত জোর। আরিয়ান তানিশাকে হঠাৎ করে কোলে তুলে নিয়ে সোজা বিছানায় শুয়ে দেয়। তানিশা খিলখিল করে হেসে ওঠে। আরিয়ান তানিশার চোখের দিকে গভীরভাবে তাকায়। তার চোখে এক অদ্ভুত মোহ আর ভালোবাসা। আমি পিচ্চি হতে পারি তানিশা, কিন্তু আমার ভালোবাসাটা অনেক বড়। আর সেই ভালোবাসার পুরোটাই শুধু আপনার জন্য। আমি জানি আরিয়ান, আমি খুব লাকি যে আমি তোমাকে পেয়েছি। আমার এই কর্পোরেট জীবনের যান্ত্রিকতায় তুমি এক পশলা বৃষ্টির মতো এসেছো। আর আপনি আমার জীবনের সেই নির্ভরতার ছায়া, যেখানে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি। আরিয়ান ধীরে ধীরে তানিশার মুখের উপর ঝুঁকে আসে।
তানিশা চোখ বন্ধ করে নেয়। আরিয়ানের ঠোঁট তানিশার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। দুজনের মাঝে থাকা সমস্ত ব্যবধান আজ বিলীন হয়ে যায়। তারা একে অপরের ভালোবাসায় আবেগে পুরোপুরি ডুবে যায়। জানালার বাইরের চাঁদের আলোটা আজ যেন তাদের এই চিরন্তন প্রেমকে আরো উজ্জ্বল করে তুলেছে। বয়স, সমাজ, ষড়যন্ত্র সবকিছুকে হারিয়ে আজ জয় হয়েছে শুধু ভালোবাসার। একটা সিনিয়র মেয়ে আর তার পিচ্ছি ডেভিল বরের এই অদ্ভুত সুন্দর গল্পটা আজ পূর্ণতা পেল। সমাপ্ত।